অনন্যা যখন অনন্যাকে খেঁদা বলে ডাকতাম, তো খেঁদা 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 করতে খেঁদা খেঁদা হয়ে গেছে। ওর অত সুন্দর একটা নাম অনন্যা, সেই নামটা। আর বাজারে তো 15টা অনন্যা, অ্যাক্ট্রেসই 2-3টে অনন্যা, গান গাইছে 4-5টা অনন্যা, নাহলে খেঁদার নাম নেই। তো ও তো যা বলতো তাই মোটামুটি শুনতো। তো খেঁদা নাম, সবাই খেঁদা খেঁদা বলতে শুরু। বিগ বসে গেছে আমরা গান গাইতে, একটা শো করতে, মিঠুন হচ্ছে অ্যাঙ্কার বিগ বসে। সবার সঙ্গে আলাপ করছে, করতে করতে সবাই শুনেছে মানে ওটা হচ্ছে ধি, ওটা এ ও, তা করে আরে হচ্ছে খেঁদা খেঁদা। আমি তো পরে বললাম, দেখলি এই যে মিঠুন চক্রবর্তী তোকে 5 মিনিট পজ দিয়েছে না, এটা যে কি তুই জানি, তো অনন্যা বললে জীবনে পেতিস না। চল তুমি খালি গিটারটা একটু দেখে নাও, কারণ তখন মেলাবে, সেটা হচ্ছে একবার যদি চলবে চলবে, প্রথমটা চলবে একটু। এটা কাছাকাছি আছে বিটা। হ্যাঁ, চলো আমরা শুরু করি। ও ইটস অন। ও লাভলি লাভলি। আমাদের এটাই স্টাইল না, সিরিয়াসলি। না কুল, এটা কুল। না, আমি ওটাকে রেখেছি। ইয়ো হ্যাশট্যাগ। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায়, ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেনে। আজকে আমার অতিথি জোজো অ্যান্ড মাইটি শিলানি। ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি তোমরা এসছো। তো তোমাদের বিজি শিডিউল, এক কথায় এসছো। আই এম সো হ্যাপি। না সত্যি, হ্যাঁ, অ্যাজ ইফ বলছো তুমি একদম বিজি নও। আমি তোমাদের মতো বিজি না, ডেফিনেটলি না। তোমরা অনেক হ্যাঁ, শুভেন আমাদের মতো বেশি। না, শুভেন মোটামুটি একটু, ও ম্যাক্সিমাম সময় তো ওকে ইম্পোর্ট করা হয় না, এক্সপোর্ট করা হয়, ওরা ইম্পোর্ট করে। সো ন্যাচারালি একটু ওদিকে বেশি বিজি, এই হিসেবে বলা যায় যে অন্যরকম বিজি। কারণ আমার আই এম সো হ্যাপি যে জোর সাথে আমার দেখা হয়, তাও মানে কিপিং ইন মাইন্ড তোমার সাথে আমার দেখা হয়। হ্যাঁ, আমার মলে টলে লাস্ট কবে দেখা হয়েছে আমি মনে আমার না, আমার শোতে এসেছিলে তুমি। হ্যাঁ, ধি আর তুমি এলে। হ্যাঁ, সেটা কতদিন আগে। হ্যাঁ, বাড়িতে গিয়ে নাকি ধি পরের দিন রাত্রিবেলা, পরের দিন সকালবেলা গোগলকে ফোন করেছে, বলে সম্বিতকে, আমার ছেলে, কি আর ফালতু প্রোগ্রামে কালকে গেলাম। গোগল বলছে কেন, সারা রাস্তা গালাগালি খেতে খেতে গেলাম, রেয়াজ কর, দেখছিস না সম্বিত কিরম বাজাচ্ছে, কেন গেছিলাম। সম্বিত ইজ ভেরি ইন্টারেস্টিং। আমাকে কোভিডের সময় এটা দেখে না, ও কিন্তু মানে সাংঘাতিক লেভেলের এন্টারটেইনার। আমার চোখে মুখে পুরো শরীরের মধ্যে এন্টারটেইনমেন্ট। মানে ধি তো ওর খুব ভক্ত, এবং ধীর সঙ্গে খুব যোগাযোগ। ভক্ত তার কারণ এই জন্যই যে সেটা বলার জন্যই এইসব করা আর কি। মানে আমার কি দায় পড়েছে যে আজকে আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন করতে যাচ্ছি। এটা করার এই হচ্ছে যে একটু সবাইকে এটা করা, যে আমরা যে যে জায়গায় এসছি এখন, যতটুকু জায়গা আমাদের হয়েছে, মানে আমি আমারটাই বলতে পারবো, তোমাদেরটা তোমরা বলবে, সেখানে দাঁড়িয়ে এই যে তোমার সাথে আমার রেসপেক্ট আছে, মানে আই রিয়েলি অ্যাডোর ইউ, রেসপেক্ট ইউ ফর ইউর সাউন্ডস্কেপ। মেনলি যে সাউন্ডস্কেপটা ও তৈরি করেছে, আমি সবসময় ওইটাকে খুঁজি, মানে নতুন কি আসছে, ইউ নো দ্যাট ভেরি ওয়েল। সো দেয়ার আর ভেরি ফিউ, মানে আমি যখন বড় হচ্ছি, যে ধরনের গান বাজনা শুনছি, পরবর্তীকালে যে ধরনের ব্যান্ড এখানে এসছে, এবার তাদের মধ্যে আমি যে ধরনের সাউন্ডস্কেপ পছন্দ করি, একটু রকিশ বা অন্য ধরনের সাউন্ডস্কেপ, একটুখানি অ্যাবস্ট্র্যাক্ট বলবে না, এটাকে তুমি কি বলবে আমি জানি না, হোয়াট এভার, অ্যাভানগার্ড, একটা অন্য ধরনের সাউন্ড যদি বলো, আমি দু একজনের মধ্যেই এটা পেয়েছি, যেটা যেটা একটা এস্টাবলিশ, মানে একটা সঙ্গে হলো সেটা নয়, এস্টাবলিশ, তার মধ্যে ডেফিনেটলি শিলু একজন। অফকোর্স। এবং ওকে আমি রিলেট করতে পারছি, মানে আমি সুধীন দাশগুপ্তকে যেরকম রিলেট করতে পারি, মানে আমি আর ডি বর্মনকে যেরকম রিলেট করতে পারি, বন্ধু, এরা আমার বন্ধু, শিলু আমার বন্ধু মিউজিক্যালি মোর, মানে ওর সাথে না দেখা হলেও আমার
আমাকে কিছু এসে যায় না, আমি হ্যাঁ, honestly বলছি। ওই কিন্তু আমি সেই দিনই শুরু হবে আবার, কিন্তু আমি যেদিন দেখা হলো সেদিনই আবার শুরু হবে। হ্যাঁ, আবার শুরু হবে, বিকজ আই যেখানে নো ছিলাম হোয়াট ইজ সেখানে। ডুইং, ওর ব্যাপারটা কোত্থেকে আসছে, মানে সেটা জানবার জন্যই আজকে এখানে আড্ডাবাজি করা মোস্টলি, যে এই ব্যাপারটা কোত্থেকে আসছে, যে ওই অ্যাটেম্পটগুলো অ্যাকচুয়ালি নিচ্ছে। তুমি সুদিন দাশগুপ্তর নামটা বলতে আমার যেটা ফাট করে একটা মনে হলো নিজের জীবনের রিয়েলাইজেশন, যে আমি প্রথম অ্যালবাম টালবাম করে খুব একটু নিজেই খুব পাচ্ছিলাম যে আমি একটা অন্যরকম সাউন্ডস্কেপ করেছি, অন্যরকম জিনিসপত্র আবিষ্কার করেছি এইসব। তো পরবর্তীকালে একটা বইমেলা থেকে কেনা অনেক কটা অটোগ্রাফি পেয়েছিলাম, তো সরি বায়োগ্রাফি, নট অটোবায়োগ্রাফি। তো তার মধ্যে একটা খুলে পড়তে দেখলাম একটা ছবি সুদিনবাবুর এতে হয়েছিল, তিনি করেছিলেন। সেই ছবিটার কোনো রেকর্ড নেই, কিছু নেই, তাতে উনি এমন জিনিসপত্র ব্যবহার করেছিলেন গানটার বডিটাকে, যেটা তখনকার ধারা অনুযায়ী তো বটেও, এখনও ভাবতে গেলে আমাদের অসুবিধা পড়ে গেল। এক্স্যাক্টলি আমি ফিল্মটার নাম মনে করতে পারছি না, অনেকদিন আগে পড়েছি। তো তখন একটু বুঝলাম আসলে না, সবই হয়ে গেছে। আসলে সবই হয়ে গেছে। আমরা প্রত্যেকেই যে বিভিন্ন নামে, যেটা কি কেউ বলছে অল্টারনেটিভ, কেউ বলছে প্রোগ্রেসিভ, কেউ বলছে, আমরা অল উই আর থ্রাইভিং ফর ডুইং সামথিং উইচ ইজ নিউ, অ্যাটলিস্ট টু আওয়ার ইয়ার ফার্স্ট। যে আমাদেরকে তাকে নতুন মনে হবে, আমরা যা শুনেছি সেইটুকু পরিধির মধ্যে, আর তার বাইরে তো অনেক কিছু শুনি। হ্যাঁ, অফকোর্স কত কি হঠাৎ করে চমকে উঠে দিচ্ছি, না এটা করেছি। হ্যাঁ, আমার গানে হয়তো মনে হতে পারে, বা অন্য কিছু মনে হতে পারে। ইভেন ওটা আমার মনে হয় যে আজ থেকে 10 বছর আগে তুই যে গানটা করেছিলি, সেটা এখন আবার শুনলে পরে তো নতুন করে তুই ওটাকে আবিষ্কার করবি। এটা হয়, সেটাও হয়। বলে গেছে না, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণ ও মোর ভালোবাসার ধন, মানে এটার কত মানে হয়। আমাদের গান বাজনাটাই তো আমাদের ভালোবাসার ধন, তাকে বারবার হারাতেও তো একটা মজা লাগে। যদি সিরিয়াসলি আমি এই ব্যাপারে একটা কথা জাস্ট দুজনের কাছ থেকেই জানতে চাইবো। আচ্ছা, এই আড্ডাটায় কিন্তু আমরা সবাইকে প্রশ্ন করবো, এটা আমি খালি তোমাকে করবো, তুমি মানে আমাদের তো আড্ডা সেরকম আড্ডা হয় না। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে কি আমি কি করেছি না করেছি, বা তুমি জোজো কি করছে না করছে। আমরা সবাই জানবো, সবাইকে বেসিক্যালি জানবো মিউজিক্যালি মোর, বিকজ মাই পডকাস্ট ইজ মোর অ্যাজ সোশিও মিউজিক্যাল পডকাস্ট। এখানে আমরা সোসাইটি নিয়ে তো কথা বলবোই, আর মিউজিক্যাল। আমরা এর বাইরে কোনো পলিটিক্যাল আলোচনার মধ্যে আমি নেই। আসবে, ডেফিনেটলি আসবে। আমরা আমাদের গানের রাজনীতি, সোসাইটির বাইরে আমাদের রাজনীতি, এটা আমাদের রাজনীতি। গানের রাজনীতি তো আমাদের রাজনীতি হচ্ছে গান বাজনাটা। হ্যাঁ, আমাদের ধর্মটা হচ্ছে গান বাজনা। এবং আমরা যে রাজনীতি, মানে আমি যেটা করি, আমার রাজনীতি বলতে আমি গানের রাজনীতি বলছি। অ্যাবসলিউটলি। সেই রাজনীতিটা হচ্ছে আমরা যেমন, ওরা একটা দল, এরা একটা দল, আমরা একটা দল, আমরা একটা দল, শিল্পী আমরা একটা দল। এবং ওরাও যেমন বলছে, চেষ্টা করছে দে আর দ্য স্মার্ট পিপল বলতে, আমাদের কাজ হচ্ছে আমরাও বলবো আমাদের নদী সব থেকে বেশি রেড গ্রুপ, আমরা সব থেকে স্মার্ট। আমরা শিল্পীরা, আমরা এটাই আমরা বলবো যে আমাদের জাত ধর্ম সবইটা। দুটোরই একটা কমন ফ্যাক্টর আছে, সেটা হলো যে আমাদেরকেও স্টেজে গিয়ে বক্তৃতা দিতে হয় অ্যাবাউট দ্য মিউজিক স্কেপ উই আর প্রেজেন্টিং। হ্যাঁ, আর তাদেরকেও দিতে হয় তাদের রাজনীতি নিয়ে। আমরা আমাদের রাজনীতি নিয়ে, যে রাজনীতির ব্যাপারটা, যেহেতু সংসারে এখানে সেখানে সব জায়গায় রাজনীতি, আমাদের আমি দেখি, আমি মাঝে মাঝে বুঝি আমি কি রাজনীতি বলি। এত বড় বড় লোকেরা বলে গেছেন কি রাজনীতিটা কি, তারপরে দেখেছি রাজনীতি মানে কি। তো এই যে আমরা মেনটেন করছি জিনিসটা, এটা যে কোনো জিনিসকে মেনটেন করছে, অর্গানাইজ করছে, সেটা রাজনীতি। আর একটা হচ্ছে সংসদীয় রাজনীতি, মানে দেশটা কি করে চলবে না হচ্ছে তার রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে শিল্পীর রাজনীতি হওয়া, আইডিয়ালি যেটা হওয়া উচিত, যে শিল্পী শিল্পীর পাশে থাকবে। শিল্পী বলবে একটা নেতার থেকে শিল্পী অনেক বড়। শিল্পী নেতা যদি কোনো শিল্পীকে বলে, তাহলে শিল্পীর পক্ষ থেকে আমরা নেতার বিরুদ্ধে যাব, কারণ আমরা খেলছি শিল্পীর দলে। যদি মোহনবাগানে খেলতাম, ইস্ট বেঙ্গলের প্লেয়ার এগেইনস্টে বলতাম যেমন, আবার যদি পরের দিন ইস্ট বেঙ্গলে যদি জয়েন করি, তখন মোহনবাগান এগেইনস্টে বলবো। মানে রং পাল্টাবো। পাল্টাতে কি, রং কে না পাল্টাচ্ছে? আমি জানতে গানের রং তো পাল্টাচ্ছি, গানের রং পাল্টাচ্ছে। আমি কালকে জানি না আমি কি করব না করব, একটা বেসিক এটার উপরে। এবং তাতে দেখছি আগে এগুলো মনে হতো, জানো তো, এটা বোধহয় ভুল, আমরা এটাকে পাল্টানো হিসেবে দেখতাম। আমার এখন মনে হয় যে আসলে পাল্টাচ্ছে না, মানুষটা ওটা ছিল, এখন দেখা যাচ্ছে।
আগে সে শিল্পী ছিল, এখন বোঝা এখন যাচ্ছে সে মন্ত্রী হয়েছে। ও আগেই মন্ত্রী হওয়ার কথা ভাবতো, নইলে মন্ত্রী হতো না। ও তলে তলে ভাবতো, ও তলে তলে ভাবতো, তলে তলেই সময় ভাবে। ইটস নট দ্যাট যেটা ফাট করে এসে বলো তো। ওর প্রত্যেকে, যেমন আমি প্রথমে একটা ইয়েলো পেজের চাকরি করতাম, তারপর আনন্দের বিজ্ঞাপন বিভাগে চাকরি করেছি, করে গানের জন্য ঘুরছি, একটা দরকার তো, দিয়ে তারপরে শিল্পী হয়েছি। হ্যাঁ এই জায়গাটা আমি একটু পরে শিল্পী নিয়ে একটু ভালো করে রাজনীতিতে যদি আমার ইচ্ছে থাকতো তোমার রাজনীতি। না এইখানে আমার একটা প্রশ্ন আছে, দুজনকেই আলাদা আলাদা করে আমি উত্তর নেবো। সেটা হচ্ছে যে তোমাদের কাছে মিউজিকটা কি, মানে হোয়াট ইজ মিউজিক টু ইউ? আমি ফার্স্টে তোমাকে মানে গান দেখো, আমি মিউজিকটা আমি খুব সোজাভাবে বলি, আমার কাছে মিউজিকটা হলো মানুষকে আনন্দ দেওয়া। এবং যেহেতু আমি একজন পারফর্মার বলবো, মানে কারণ আমি তো কোট আনকোট অ্যালবাম থেকে বা প্লেব্যাক সিঙ্গিং থেকে উঠে আসিনি, আমার শুরুটাই হয়েছে মঞ্চ দিয়ে। যেহেতু দিনের শেষে আমার চোখের সামনে যে হাজার হাজার মানুষ, কি কয়েকশো মানুষ, কি কয়েক লাখ মানুষ যারাই আমার অনুষ্ঠান দেখতে আসবে, দিনের শেষে তারা হাসি মুখে নাচতে নাচতে বাড়ি যাবে। দ্যাট ওয়াজ মাই মোটো ফ্রম দ্য বিগিনিং অ্যান্ড টিল টুডে। আমার পেটটা চলবে ঠিক। হ্যাঁ, ডেফিনেটলি। এবং আমি যদি এটা ঠিক মতন করতে পারি, আমি যেটা করতে পারি সেটার জন্য দর নেব, না দিলে যাব। হ্যাঁ, এবং আমি এটাকে করতে যতটা পারবো ততটা আমি মানুষের কাছে প্রিয় হব, যতটা আমি মানুষের যেটা হয়। আমি তোমাকে বলি যে আমি যখন মঞ্চে থাকি না, তখন আমার আশেপাশে যে ধরো কোনো গ্রাম বাংলায় আমি অনুষ্ঠান করতে গেছি, ওই বৌদিটা ভাবে এ তো আমাদের পাশের বাড়ির মেয়ের মতন, কারণ আমি মানুষের সঙ্গে ইন্টারাক্ট করি ওরমভাবেই। কিন্তু গ্রিন রুমে কি আমি সেই মানুষটা নই? সো আমার কাজটা আমাকে ওই কি বলবো শক্তিটা দেয়, যেটাতে আমি তাদেরকে বোঝাবো আমি তোমাদেরই একজন, কিন্তু হ্যাঁ এটা আমার কাজ। সো আমার অনুষ্ঠান দেখে একটা মানুষ হাসি মুখে তার পুরো সারাদিনের টেনশন, বউয়ের সঙ্গে ঝগড়া, ছেলে মেয়ের সঙ্গে হাতাহাতি সব ভুলে ঠুলে বাড়িতে খুশি মেজাজে ফিরে যাবে, দ্যাট ওয়াজ মাই মোটো অ্যান্ড ইট উইল বি মাই মোটো টিল মাই লাস্ট শো। ওয়ান্ডারফুল। তোমার? আমার কাছে গান হলো আমার পেশা। এবং মিউজিক, আমি গান বলছি। হ্যাঁ, মিউজিক হচ্ছে আমার কাছে, মিউজিকটা আমার পেশা। মিউজিক করা, এই মিউজিক ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য প্লেয়ার দ্যাট দেয়ার, যে আমি এই মিউজিকের এটা আই প্লে মিউজিক অ্যাট দ্য সেম টাইম আই এম প্লেয়িং আ হোয়াট এভার নাও। এবং এটা আমাকে, আমি এতদিন বাদে 30 বছর ওপর হতে চললো, তো সেখানে এসে দাঁড়িয়ে বুঝেছি যে এইটাই আমাকে বাঁচিয়ে রেখেছে। আমাকে এটা সম্মান দিচ্ছে, অর্থ দিচ্ছে, অন্য আরও উইং খুলে দিচ্ছে। এটার থেকে আমাকে হয়তো লোকে চিনতে পেরে, বুঝতে পেরে আমাকে অন্য কাজের জন্য নিচ্ছে, হয়তো আমাকে বই লিখতে বলছে বা একটা সিনেমা করতে বলছে, যার রুটটা এটাই আমার সম্পত্তি। এটা ছাড়া আমার এবং এটাই আমি আমার পরবর্তী প্রজন্ম, সেটা নিজের ফ্যামিলি যাই হোক, যেটাই হোক বা যাদেরকে মনে করি তাদের কাছে রেখে যেতে পারবো। এটা আমার একটা সেভিংস, এটাই আমার ইন্স্যুরেন্স, এটাই আমার সব কিছু। না, সাপোজিং যদি মিউজিক তোমার প্রফেশন না হতো, এটা আমি জাস্ট করছি কারণ আমরা একটা অন্য, আমি এই জন্য শেয়ার করছি যে আমি একটা অন্য ফিলোসফি নিয়ে নিজের গান বাজনা শুরু করেছি। আমাদের সেভাবেই করা হয়েছে, যেখানে এইসবগুলো আসে না, এইসবগুলো কিছু না। মানে আমাদের কাছে কালকে থেকে যদি আমার কোনো প্রোগ্রাম একটাও না থাকে, আমার তবলা আমার হাত থেকে কোনোদিনও যাবে না। না, কথার কথা। সুতরাং মিউজিক ইজ সো ইম্পর্টেন্ট টু আস, আদারওয়াইজ তোমাদের কাছেও ইম্পর্টেন্ট। কিন্তু আমার শুনে মনে হচ্ছে যে, আমি জানতে চাইছি, এটা মনে হচ্ছে না, জানতে চাইছি, যদি মিউজিক তোমাদের প্রফেশন না হতো, সাপোজিং তোমাদের ব্রেড অ্যান্ড বাটার না হতো, সবার তো হয় না, এটা তো লাকের ব্যাপার, তো তাহলে সে মিউজিকটা তাহলে তোমাদের কাছে কোন জায়গায় থাকতো? সেটা কি পেছনে চলে যেত? একদম ঠিক, যেমন বললাম জানের মতো, ওটা কি নিয়ে চলতে পারতে, যে আমার প্রোগ্রাম আসছে না, আমার এটা প্রফেশন নয়, আমি এন্টারটেইন করতে পারছি না কাউকে, বাইরের লোককে শোনাতে, যেটা জোজো বললো যে আমি অডিয়েন্স পাচ্ছি না, অনেকের লোকেরই আছে এরকম যারা অডিয়েন্স পাচ্ছে না। তো আমি তোমাদের জানতে চাইছি, তোমরা মিউজিক নিয়ে যখন নিজের লাইফটাকে তৈরি করছো, এটা একদিনই তো হয়নি, যে বিশাল যাত্রা, সেটা নিয়ে আলোচনা করব। তো সেইখানে দাঁড়িয়ে যখন তোমরা ইউ আর গ্রোয়িং আপ উইথ মিউজিক, সো দেন হোয়াট হ্যাপেন্ড, যে
তোমরা এটাকে প্রফেশন করলে সেটা কি জাস্ট একটা হয়ে গেল এরকম তো নয়, মানে তোমরা একটা প্রিপারেশন তো করেছিলে না, তারপরে ঠিক হয়েছে। যেমন একটা আমি বলতে গেছি আমাদের অনেক সময় একটা গ্লোরিফিকেশন হয়ে যায়, একটা একটা যে কোনো পেশার একটা গ্লোরিফিকেশন হয়ে যায়, কিন্তু ইটস আ ফ্যাক্ট যে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, শিক্ষক হন, শিল্পী হন, প্রত্যেকেই যারা পেশা বেছে নেন তারা অন্য আরও জিনিসগুলোর থেকে যেমন অন্য লোকে করেছে যে যেগুলো পাচ্ছি, যেটা সব থেকে বেটার পাচ্ছি, এটা আমার একটা কমফোর্টেবল জায়গা, আমি কিছু দিতে পারি এবং এটা নিয়ে আমি সাস্টেন করতে পারি, এটা আমি বেঁচে থাকতে পারি এবং এটা আমাকে বেঁচে থাকাটা দেবে, আমি যেভাবে বেঁচে থাকতে চাই সেটা আমাকে সাপোর্ট করবে, এই ভরসা নিয়ে যায়। পারবে কি পারবে না পরের কথা। এবার এইটা যাতে পেতে পারি তার জন্য তো আমাদের যে হিডেন লড়াইগুলো, রেগুলার যে সাধনা, যে সমস্তগুলো করেছি, 5 বছর পরে অ্যালবাম বেরিয়েছে, কি বেরোনে 84 সালে ভেবেছি, 94 সালে অ্যালবাম বেরিয়েছে। সো 10 ইয়ার্স ওই পেশেন্স নিয়ে বসেছিলাম। যেমন আমি শুনেছি তোমাদের সাধনার মধ্যে ক্লাসিক্যাল জগতে এরকম যে একটা সময় গুরু একদম তাকে ফোকাস করার জন্য ভেতরে ঢুকিয়ে দেয়, দিয়ে বলে যে ওটা ছাড়া তুমি কেউ নেই, তুমি আর তোমার তবলা। ওটাকে চিল্লার বলে, এটা আমিও দুবার করেছি। তুমি করেছো দুবার। ওটা প্রায় ধরো ওটা আমাদের করতে হয়, হ্যাঁ। মানে কেউ করেছে কেউ করেনি, আমি অনেকবারই করেছি, দুবার তো সিরিয়াসলি করেছি। ওটা মানে ইউ হ্যাভ টু বি, ওটা একটা অদ্ভুত, এটা মানে কখনো যদি তোমরাও করো দেখবে, আমি বলছি, we are exactly ওই জাস্ট একটা গিটার আছি। দিয়ে জাস্ট কাট আপ ফ্রম দ্য ওয়ার্ল্ড, এটা খুব টাফ তখন করতে পেরেছি, এখন তো ওরকম কাট আপ আমরা তো আমি তোমাকে বলছি, তুমি খেয়াল করে দেখবে যে তুমি ধরো একটা তুমি ফ্লাইটে যাচ্ছ বা একটা ট্রেনে করে তুমি যাচ্ছ, একটা বাসে করে যাচ্ছ, বাট ইউ আর উইথ ইট, তোমার চিল্লার চলছে কিন্তু ভেতরে চিল্লারটা তুমি ওখানে করেছো, তুমি এটা প্রসেসের মধ্যে গেছো, কিন্তু আমাদের মধ্যে চিল্লারটা চলছে, কন্টিনিউয়াস চলছে, নাহলে আমরা তো এগিয়ে যেতেই পারতাম না। এই যে আমি অনেকে কি করে আমাদেরকে গ্লোরিফাই হয়ে যায়, মানে মিউজিক আমরা বোধহয় এটা করেছি, মিউজিকের জন্য করেছি, অনেক করে ফেলেছি, নিজের জন্যই করেছি, ভদ্রভাবে ভালোভাবে মাথা উঁচু করে বাঁচতে পারো বলে করেছি, ওই জন্য চুরি করিনি, ছিনতাই করিনি, কিন্তু রোজগার করবো বলে তো করেছি। রোজগার করবো বলে করিনি তা তো নয়। আমরা কোনো কিছুতে কোনো জায়গাতে বিনা অর্থে বিনা কিছুতে করতে যেতে আমি তো পারি না, একদম পারি না। কিন্তু এই আমাদের মতো শিল্পী মানুষরা, এটা তোমার ক্ষেত্রেও সত্যি হবে, যদি তোমার অ্যাডভান্স ঢুকে যায় গুরু, তোমার জ্বর হয়েছে কি কোমরে ব্যথা, তুমি উঠে গেছো ফ্লাইটে গুরু, তুমি পৌঁছে গেছো সেখানে, শিকাগোর থেকে আরো দূরে, হয়তো একটুখানি নৌকাতে করে টলমল করে যেতে হবে, 17 কিলোমিটার সমুদ্রের মধ্যে, মাঝে মধ্যে একটু ভয় লাগতে পারে, তারপরে গিয়ে পৌঁছলে অর্গানাইজার তোমাকে বলে একটা করে গোলাপ দেখে নিয়ে, যতই কষ্ট জঙ্গলের মধ্যে রাস্তায় তুমি চলে যাবে, পেমেন্ট ঢুকে গেছে, কিছু করার নেই। আমরা পেশাদার সিগারতে চাঁদে শো, রাইট, রিটার্ন টিকিট পাঠিয়ে দিলেই চাঁদে শো রাজি হবে না, কিন্তু চাঁদে সেটা তো একটা প্রফেশন আসে। আমি তার আগের স্টেজটা বলছি, এটা তো প্রিপারেশনটা তো ডেফিনেটলি। তুমি জানো গুরুদেব, তুমি মানুষকে ট্রেন করেছো, তুমি ট্রেন্ড হয়েছো একটা মানে সনাতন পদ্ধতিতে, যার কোনো বিকল্প নেই। না আমি তো সেটা আমার সেটার মধ্যে মানে তোমাকে শেখানো, তোমাকে যে আমার পদ্ধতিটা আমি এটা জানতে চাইছি, তোমরাও কি এটা মনে করো জাস্ট আমার ক্ষেত্রে করলে না? আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, কারণ আমি তো ঘুমিয়েছি সঙ্গীতের মধ্যে, উঠেওছি সঙ্গীতের মধ্যে, খেয়েওছি সঙ্গীতের সঙ্গে, তো আমার কাছে অন্য কোনো অপশন ছিল না। মানে মিউজিক ভালোবাসা ছাড়া, হ্যাঁ অভিনয়টাকেও আমি সমানভাবে ভালোবাসি, কিন্তু ওই মায়ের গানের স্কুল, তার ছাত্রছাত্রীকে ওই যে সারাক্ষণ একটা কানের পাশে বেজে যাওয়া, এই যেরকম আমার ক্ষেত্রেও তো ছোটোবেলায় মায়ের ছাত্রীরা ভুল গাইলে আমি ভুলটা ধরতে পারতাম, কিন্তু আমি যেহেতু মায়ের সঙ্গে ক্লাসে বসতাম না, ভুলটা বললে পরে আমি বেধড়ক মার খেতাম আর কি। তো হ্যাঁ মানে এইটা নিয়ে প্রচুর মানে কান মোলামুলি এবং প্রচুর মায়ের সঙ্গে ঝগড়াও হয়েছে। মা স্ট্রিক্টলি বলতো, তুমি যখন আমার সঙ্গে বসো না ক্লাসে, ঠিকমতো প্র্যাকটিস করো না, ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট টু সে। তো যাই হোক, এই জায়গাটা আমার ধরার ব্যাপার আছে যে তুমিও কি এটা মনে করো যে গান বাজনা শেখা দরকার? কি মা? ব্যান্ডের অনেকে মনে করেন আমি কোনো কিছু একটা, আমি চুরি করছি, ডাকাতি করছি, আমি মার্ডার করছি, সেটা তো রাজনীতি করছি, শিখে কি করে করবো? আমি রাজনীতি করি না, আমি পৃথিবীর কাছে, একদম পৃথিবীর কাছে তোমাকে বলছি। ধরো আমি কিভাবে শিখেছি, আমি এখানে শিখেছি, ধরো আমি দেখছি, আমি পাড়াতে
পুরানা কাগজ সিসি বোতল বিক্রি আছে, হে পুরানা কাগজ সিসি বোতল। পাশে জেনারেটরটা চলছে, হঠাৎ খবর শুরু হলো। আমি ওই লোকটার কাছ থেকে শিখলাম, মনে হলো লোকটা বলছে খবর, আজ খবর করা বন্ধ আছে। থেকে শিখলাম। চলুক চলুক, ভালো লাগছে, দারুণ, চলুক। না আমি জাস্ট হঠাৎ বললাম যে এবারে এটা কি হলো, আমাকে ও শেখালো, শুধু গানটা না, ও আমাকে শেখালো যে লোকটাকে আমি চিনি, কারণ আমাদের পাড়াটি ফেরিয়ে না তো, লোকটা দুটো পায়ে দু রকমের স্ট্র্যাপওয়ালা হাওয়াই ছুটি, লোকটার খেটো লুঙ্গি, তাপ্পি মারা ফতুয়া, কাঁধে ঝোলাটা নিয়ে ও লোকের কাছ থেকে খালি শিশি বোতল নিয়ে, সেইটা নিয়েও দুপুরবেলা, চৈত্রের দুপুরে ওই পিছে ও চিৎকার করে মধ্যবিত্তের ভাত ঘুম ভাঙাচ্ছে। আর আমি না তখন একটা বেচুবাবুর চাকরি করতাম, ওই আমি স্পেস বেচতাম, বিজ্ঞাপন বেচতাম ইয়েলো পেজেসে। তো আমার একদিন একটা ক্লোজ হয়নি, একটা সেল হয়নি ঠিক মতো বলে আমি খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম। সবাই ইনসেন্টিভ পাচ্ছি না এরকম টাইপের, বাট ইজ্জতের ব্যাপার, সবার সেল হচ্ছে, আমার হচ্ছে না। সো আই থট এগুলো পরে অনেক করেছে, এত তো ভাবনার মধ্যে পেয়ে প্রথম এটা বেরিয়ে এসছে ছিটকে, যে শোনো খবর, আজ খবর খরা বন্ধ আছে। তাই মরছি না, মরবো না, লাশ হয়ে আর পচবো না। সো আমি ওর কাছ থেকে আমার শেখা, এবারে ওই যে ও যদি পারে, ওই লোকটা যদি তপ্ত দুপুরে ওরকম করে ওই রকম অবস্থায় বিশ্বাস করতে পারে একটা লোকের কাছে খালি বোতল বা একটা টিন বিক্রি করে আমি তার থেকে কয়েকটা পয়সা রোজগার করে আমার সংসার চালাবো, তো শিলাজিৎ তুই কে হরিদাস পারলে তুই একটা কাওয়াসাকি বাজার চালাস, এত ডিপ্রেসড হয়ে যাওয়ার, হাউ ক্যান ইউ অ্যাফোর্ড ইউর ফ্রাস্ট্রেশন, হাউ ক্যান? আমি আজকের বাচ্চাদেরকেও বলি, have you ever thought of the 90% people আমাদের ইন্ডিয়ান সিটিজেন, 90% মানুষ কিভাবে আছে? এবং এইটা একটা এটা পৃথিবী জোড়া একটা বড় অসুখ টু দ্য নিউ জেনারেশন, যারা খুব অল্পতেই তোমার এই পাচ্ছি না, হচ্ছে না বলে ডিপ্রেসড হয়ে যায়, ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে, সুইসাইড করছে, নেশা করছে বা যাই করছে। মানে কারণ কি, এরা খুব সহজে সবকিছু পেতে চায়। হ্যাঁ, মানে এটা না, এটা আর সহজে পেয়ে এটা হয়েছে, জানিস এটা এই জেনারেশন না, একটা এটা না, আমি জেনারেশন ওয়াইজ এরকম ধরনের কমোডিটি দেখেছি। সেটা তো আছে, মানে देयर আর পিপল যারা এরকম কাঁদতে ভালোবাসে, সেটা আলাদা। কিন্তু এই যে খুব অল্প, আমি ইনফ্যাক্ট আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি দুঃখী আত্মা, হ্যাঁ দুঃখী আত্মা, সেটা তো এটা এক একজন মানুষের একটা ক্যারেক্টার থাকে, মানে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট নয়, সব কিছুতেই তাদের দুঃখ আছে জীবনে, এটা আলাদা। মানে দ্যাটস মানে ওটা স্ক্রু ডিলার সমস্যা। কি বলছে, একটা জেনারেলাইজ করছি যে লোকজনের একটা মত যে তাড়াতাড়ি যদি পেয়ে যায় ভালো হয়ে যায়। এক্স্যাক্টলি, মানে এইটা কিন্তু তাড়াতাড়ি পাওয়া, কারণ আমি কত আমার এরকম সোশ্যাল মিডিয়াতে তোমার লেখে মেসেঞ্জারে অনেক আমি এরকম মেসেজ পাই, আচ্ছা দিদি একটু রেফারেন্স দিয়ে দিন না, এটা করে দিন না, ওটা করে দিন না, আমি না এরকম গান গাই, আমি ভাইরাল হয়েছি কিন্তু আমি সাকসেস পাচ্ছি না। এর মধ্যেই আমি একজনকে বলেছিলাম যে শুনুন, সাকসেস আপনি কবে পাবেন সেটা আমি কেন, আমার 14 পুরুষও কেউ বলতে পারবে না আপনাকে। আর আপনি কিভাবে, আর একটা কথা হলো যে আমি সেলিব্রিটি তকমাটা পাচ্ছি না, আমি এত বছর ধরে কাজ করে যাচ্ছি, হ্যাঁ আপনার মতো এরকম অনেক আছে। আচ্ছা, তোমাদের দুজনের কাছেই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে সেলিব্রিটি, এই যে শব্দটা, এটাকে তোমরা কিভাবে দেখো? সেলিব্রিটি, আমি ওটাকে খুব একটা মানে পাত্তাই দিই না, কারণ আমি যদি সেলিব্রিটি বলতে যেটা বোঝানো হয়, কি বোঝানো হয় আমি জানতে চাই। যদি মানে যেটা বোঝে, যেটা লোকটাকে খুব খুব নজর দেয়, সবাই তাকায়, সবাই কথা বলে যে লোকটাকে নিয়ে, বা লোকটা খুব বিখ্যাত, এটা হয় না, সেটা কুখ্যাত হলেও সেলিব্রিটি যে হয়। তো আমি ওই কু এবং সু দুটো খ্যাতি নিয়ে ছোটবেলা থেকে সেলিব্রিটি। আমি পাড়াতেও সেলিব্রিটি ছিলাম, আমি স্কুলেও সেলিব্রিটি ছিলাম ক্লাস 9। আমি পরে আমাকে নর্মাল, মানে আমি একটা চুল কেটে পাড়ায় দাঁড়ালাম, তো ঠিক একটা লোক বলবে যে ভালো হয়নি, একটা লোক বলবে ভালো হয়েছে, কেউ মাঝখানে কিছু কথা বলবে না। না, সেলিব্রিটি আমরা অধিকাংশ কেউ পাত্তা দিই না। আমি জানি না, খুব কয়েকটা লোক আছে, আমি জোকে চিনি, সামনে থেকে দাঁড়িয়ে বলছি, আমি জানি যে আমরা সেলিব্রিটি, যেখানে সেলিব্রিটি যে ভাবছে সেলিব্রিটি, সেখানে মঞ্চটা আমাদের জায়গা,
মঞ্চটাতে আমরা সত্যিই কিছু কিছু জিনিসপত্র যেগুলো আমরা এক্সপেক্ট করি, সেই রেসপেক্টটা এক্সপেক্ট করি, সেই প্রাইভেসিটা এক্সপেক্ট করি, সেই শান্তিটুকু এক্সপেক্ট করি যখন এমনটা করবো, এবং ওটাকে আমরা নিজেদের মঞ্চ মনে করি, আমাদের বাবার মঞ্চও মনে করি না। আমরা যখন মঞ্চে উঠি তখন গান গাইতে যাবো, সেই সময়টুকু আমি ওই যদি তার সেলিব্রিটি এটুকু হয়, তার বাইরে বেরোনোর পর আমি কোনোভাবে কোনো জায়গায় কোনো বন্ধুদের সাথে অ্যাকচুয়ালি এই যে সেলিব্রিটি তকমাটা, মানে দেখো এটা সেই সমস্ত হ্যাঁ মানে কি অস্বীকার করব, এটা হ্যাঁ এক্স্যাক্টলি, মানে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই, কিন্তু এটা ওই রকমও নয় যে শো অফ, মানে সেলিব্রিটি তকমাটা শো অফ করতে লাগে, মানে অনেকে আছে যারা জোর করে সেটা দেখাতে চায়, মানে আমি 10-12টা বডিগার্ড নিয়ে ঘুরছি, একটা নামও তো চাই লোককে বলতে গেলে যে লোকটা কে। কিন্তু আমার মনে হয় যে সে রিয়েল সেলিব্রিটি। আমার মনে হয় যে আমি যদি শিলার কথাটা ধরেই বলি বা আমার নিজের কথাও বলি, যে কোনো পাড়ায় যে থাকে ও থাকে, তুমি গিয়ে বলো জোজো আসছে, গান গাইতে লাগবে না, এমনি 500টা লোক আসবে। সো আই মিন দ্যাটস দ্য রিয়েল সেলিব্রিটি স্ট্যাটাস যদি তুমি বলো। হ্যাঁ, এবারে ওই মানে প্রচুর আমি পাবলিসিটি করলাম, আমি প্রচুর, আমার আগে 10টা লাইট লাগানো গাড়ি গেল আর আমি খুললাম, মানে ওটা ফর দ্য শো আমি দেখালাম, ডাজন্ট মেক এনি সেন্স। তবে হ্যাঁ, আমি যখন মঞ্চে উঠি পুরো এলাকাটা আমার হয়ে যায়, কারণ সেটা আমার কাজের জন্য, এবং আমি সেটাকে করি আর কি, সেটাকে আমি নিজের দক্ষতায়। হ্যাঁ, আমি একটা অদ্ভুত ঘটনা বলছি, কীরকম সেলিব্রিটি জিনিসটা কীরকম সাধারণ আমাদের টাচ করে না। মানে দেখো, ভালো লাগা তো থাকেই যে আমাকে অনেকে চাইছে। তুমি যদি আজকে একটা কোনো জায়গায় যাও, গিয়ে তুমি যে রিসেপশনটা পাও সেটা তোমার ক্রেডিবিলিটির জন্য, এমনি নয়, তো সেটা যখন তুমি পাচ্ছ তখন তো ভালো লাগে। কিন্তু আমি এই কিছু সৃজিতের ছবিটা করতে আমি নর্থ বেঙ্গলে যাচ্ছি, তো আমি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি। এবার আমি খুব যেমন চুপচাপ করে যাচ্ছি, গিয়ে চেক ইন করবো, এটা সেটা করবো, এগোচ্ছি। একজন ভদ্রমহিলা তিনি এসে আমাকে সেলফি তুলতে চাইলেন, তো আমি ওনাকে খুব শান্তভাবে, আর কেউ তখন চেনে আমাকে শান্তভাবে বলুন, দেখুন এটা তো একটা পাবলিক প্লেস, আমি এখানে এখন তুলব না, আমি চাই না আমার ছবিটা উঠুক, প্লিজ আমার রিকোয়েস্টটা রাখবেন। আপনার সাথে আলাপ হলো, ভালো হলো, আপনি আপনার নাম কি জিজ্ঞেস করলাম, বললেন উনি একজন লেকচারার, এটা সেটা। তখন আমাকে একটা অটোগ্রাফ দিন। ওনার কাছে খাতাও নেই, পেনও নেই, দাসু ছিল সঙ্গে, দাসুর কাছে ও খাতা পেন দিল, আমি খাতা পেন নিয়ে অটোগ্রাফটা দিলাম। অটোগ্রাফটা আমি যখন দিচ্ছি ততক্ষণে উনি নিচে ছবিটা তুলে নিলেন। ওকে, তো আমি খুব বিরক্ত হলাম, মনে মনে অনেক কিছু ভাবলাম, এটা সেটা, যে আমরা সত্যি এরকম একজন লেকচারার তিনি বলছেন নিজেকে তিনি চুরি করছেন এই সময়টা। আমি ওটা সময়ও নেই বোঝানো, এবার ওটা করতে আরও 2-3 জন হয়ে গেল। এবার একজন ভদ্রলোক, তার আমাকে চেনার কথা না, তিনি কাবুলে থাকেন, তিনি আমাকে শুধু আমার সাথে ছবি তুলবেন না, এতটা ইরিটেটিং লেভেলে চলে গেল জিনিসটা, আমি কি করব, হাসা ছাড়া কোনো উপায় নেই। আই ওয়াজ এম্বারাসড। ও কাবুলে একটা ভিডিও কল করে ওর ভাইকে দেখাচ্ছে আমি কে। আমার সামনে একজন চীনে ভদ্রলোক তিনি দাঁড়িয়েছিলেন, তিনি এসব দেখে আরো লোকটা বলছে, আপনি জানতে হয় ওদের ওই ভাষার ওই এটাতে যেমনভাবে অ্যাকসেন্টটা থাকে, যে জানেন আপনি কে? ও জানে না। ও এমনভাবে বললো, সবাই আমার ছবি তুলতে শুরু করলো, আমি না মানে পুরো ল্যাজে গোবরে। এবার তাকে দাসু জিজ্ঞেস করছে, গিয়ে আলাদা করছে, আচ্ছা আপনি যে ছবি তুলে আপনি চেনেন ওনাকে? বলছে আমি না চিনি, আমার বাড়ির লোকজন কেউ না কেউ তো চিনবে, যে কেউ না কেউ কাউকে চিনবে, তার সঙ্গে ছবি তোলার জন্য ও তুলছে। এটাই বোধহয় একটা সেলিব্রিটি, এইটাই ওদের কাছে। এটা কে ইজ ইম্পর্টেন্ট নয়। কত লোকে আমাকে ছবি তুলতে আসে, আমার ছবি তুলতে গিয়ে আমাকে নচিকেতাভাবে ছবি তুলতে এসছে, তো কোথায় আমার সেলিব্রিটি? আমার নচির দুজনেরই, নচিকে সব রেগে যাবে। নচিকে যদি কেউ শিলার ছবি তুলতে বলে, তুলে বলে শিলাজিৎদা ভালো আছি, নচি মানে মেরে ফেলবে তাকে। নচি মেরে দিদিকে ফোন করতে পারে। নচির সাথে তোমার কি কোয়েশ্চন, কি ফাটিয়ে না কি শুনি, গলায় বন্ধুত্ব। কিছুদিন আগে ফোন করেছে, ফোন করে লাল মাটির সরানে মন আমার রইল পড়ে, এসব বলে কি লিখেছিস, রাখাল সাজা হলো না, কি লিখেছিস রাখাল সাজা হলো না। না তুই অনেক ব্যাকডেটেড নচি, এটা 2006-এর অ্যালবাম, একটু গ্রো আপ বেবি। আমাকে বলছি চ দুজনে মিলে কীর্তনের দল করি। সো
আর ও কি করে, ও পাবলিকলি, আমি যেমন কি, আমি একটা অন্য মানুষ, তো আমি স্বীকার করি ওর একটুখানি, ওনার শোভনবাবু সবাই একটু অস্বস্তি আছে, যেটা তোমাদেরও নেই। তোমাদেরও কিছু আছে, আমি জানি এরকম ক্লাসিক্যাল ছাত্র আছে, হ্যাঁ কুল আছে এরকম, তাদের মধ্যে অনেকে আছেন যারা আমাকে কি সম্মান করেন, রশিদ পর্যন্ত। হ্যাঁ, রশিদ পর্যন্ত এরপরটা দেখা যায়, রশিদ উঠে দাঁড়িয়েছে, আমি অবাক হয়ে গেছি। বলছি আপনি আমাকে চেনেন? বলছেন আরে ইডেন গার্ডেন্সে শো করেছিলেন আপনি। আমি তারপর ওর কাছে গান শিখতে গেছিলাম রশিদের কাছে। হ্যাঁ, কতদিন? একদিনই গেছি। এরা আমার জয়ন্তদার কাছে গান শিখতে যাওয়ার মতন অবস্থা। হ্যাঁ, ও তো ছোট আমার। ও দীপালির কাছে শিখেছে, দীপালি। না, তারপরে আমাকে মা জয়ন্তদার কাছে নিয়ে গেছিলেন, এবং আমি বিশ্বাস কর 3 মাস খুব কষ্ট করে, মানে মায়ের মন রাখার জন্য খুব কষ্ট করেছি, মানে এবং তখন শিলা আমার স্কুল চলছে, রাত জেগে সারা রাত্রি ব্যাপী বিচিত্রা অনুষ্ঠান চলছে ভাই। জয়ন্ত হচ্ছে কি বলতো, জয়ন্ত হচ্ছে প্রফেসরদের ক্লাস নেওয়ার লোক, একদম তাই। এবং 3 মাস করার পরে না আমি মাকে বলি, মা আমি প্লিজ আমি পারছি না। মা বলছে তুই পড়াশোনাও করবি না, তুই ঠিক মতো গানটাও শিখবি না, তো করবিটা কি? আমি গানই করবো, কিন্তু আমি ওনার কাছে যাবো না। মানে ওই শুধু গলা নয় ভাই, তার সঙ্গে ওই হাত চালানো ভাই, সো ডিফিকাল্ট, এটা সবাই পারে না। হ্যাঁ, না আমার কাছে সেলিব্রিটি যেটা সংজ্ঞাটা হচ্ছে, মানে খুব ছোট্ট সংজ্ঞা, মানে এটা এই তুমি যা বললে তোমরা দুজন, এটা একেবারে আমার এই সংজ্ঞার সাথে সম্পৃক্ত আর কি। যেটা হচ্ছে যে তুমি সেলিব্রিটি তারাই যাদের কাজটা সেলিব্রেটেড হয়, ফুল স্টপ। নাম ধাম আমি অটোমেটিক, দিস ইজ গুড, অ্যাবসলিউটলি ইউ হ্যাভ টু বি সেলিব্রেটেড, আদারওয়াইজ এই সেলিব্রিটির কোনো মানেই নেই, যে তোমার কোনো কন্ট্রিবিউশনই নেই, তুমি সেলিব্রেট। মানে আমি এটা পরিষ্কার বুঝি। আজকে তুমি যে সাউন্ডস্কেপটা তৈরি করেছো, বা জুজু যে আজকে একটা নিজের জায়গা তৈরি করেছে ওর মতন করে, সেটা সেলিব্রেটেড হচ্ছে। ও যে বললো না আমি গেলে 500 লোক আছে, 500 লোক কোত্থেকে ওকে চিনলো, তার মানে ও যে কাজটা করেছে দ্যাট ওয়াজ সেলিব্রেটেড। জুজুর উপরে আমার একটা বড় একটা গ্রাজ আছে। কেন বম্বে যায়নি? মানে বম্বে যায়নি বলে না, এটা আমারও, এটা বম্বে যায়নি বলে, বম্বে যাওয়াটার গল্প শুধু মানসিকতাটা, ওই মানসিকতাটা, ওর বম্বে যাওয়াটা কি জন্য হতো, ওর যদি মানসিকতাটা থাকতো ও এখানকার সব ক্ষেপগুলো ছাড়বে না। এত টাকা না শোন, হোল্ড কর, না এটার পেছনে একটা কারণও আছে। ওকে কেউ ফোড়াতে পারবে, উত্তর দাও, ওকে কেউ ফোড়াতে পারবে, জোজোকে কেউ ফোড়াতে পারবে না। এটা আমার সাথে তক্ক না, এটা ওর সঙ্গে উত্তর দিতে না ওর সঙ্গে ঝগড়া হয় এটা নিয়ে আমার অনেকবার হয়েছে। বাট আমি যদি ওর মতো করে যে কটা গান জানে, আমি তোমাকে বলছি সুয়েন, ও যে কটা গান জানে, আমি যদি ওর 15% জানতাম, 15%, আমি যা রোয়াব করতাম, আমি যা রিলা করতাম, আমি চাঁদে চলে যেতাম, আমি ঠিক চলে যেতাম। না আমার কি কম ছিল, ওখানে ভদকা খেতাম, ওর কি কম ছিল? আমাকে একটা জিনিস, একটা 1% যে আমি বাকিদের যাদেরকে কন্টেম্পোরারি ওই সময় থেকে গান গাচ্ছে, সেই সময় জোজোর কমিটা কি না। এবার আমি বলি যতটুকু আমি ইচ্ছে ছাড়া, আর বলছি এবার ওটা এন্ডোর্স করতেও পারে, নাও করতে পারে। ওকে আমার ব্যান্ডে প্রায় 25 বছরও গাইছে, আমি অনেক অফ স্টেজ তো গল্প হয়। আমার মনে হয়েছে ওই পিরিয়ডে, যে পিরিয়ডে ওর যাওয়া একটা সময় আসে, তো ওই পিরিয়ডে যেতে হবে, দুম করে তো যাওয়া যায় না। ওর কিছু এখানে রেসপন্সিবিলিটি ছিল না, সেটা থেকেও বড় কথা আমি যেটার জন্য এই যে বলে দেখো, ওই সময় একটা সমস্যা ছিল, এখন যেটা নেই। এখন দ্য ওয়ার্ল্ড তোমার মুঠোর মধ্যে আছে, মানে তুমি এখান থেকে বসে তুমি চেকোস্লোভাকিয়ার জন্য গান গাইতে পারো, কিন্তু তুই অতটা অ্যাম্বিশিয়াস নস। না সেটা তো ডেফিনেটলি, সেটা আছে, কিন্তু তার সঙ্গে আরেকটা কথাও আছে শিলা, আমার সময়ের এবং আমার মানে একটু সিনিয়র যারা ধর এই হিন্দি গান বাজনা করতো, আমি অনেককেই দেখেছি তারা বম্বে গিয়ে কিছু করতে পারেনি, কিন্তু এমন সময় বম্বে গেছে কলকাতার জায়গাটাও নড়াচড়া হয়ে গেছে। তো আমি ওই জায়গাটা করতে চাইনি, যেটা অনেকের ক্ষেত্রে হয়েছে যে না ঘরকা না ঘাটকা। আমার এটা মনে হয়েছিল, ইনফ্যাক্ট আমি যখন মায়ের সঙ্গে আমি বেট করতাম, আমি যদি তখন যদি তোর সাথে আমার আলাপ থাকতো, সেই সময়টা তো আমাদের কাছে স্টার্ট না, আমি যেরকম আমরা তো পরে এসছি, জো তো আগের থেকে স্টার না, তো আমার তো জোয়ের দিকে তাকালে যদি বাই চান্স কেউ, তখন তো বাউন্সার ফাউন্সার থাকতো না,
কিন্তু আশেপাশে আরো সব মালপত্র তো তাকাচ্ছিস কি বে বলে বের করে দিতে হবে সেটাই ভাবতে কাছে স্টেজে উঠে যেত বলতে পারতাম না আরে আমাকে তো অ্যাটলিস্ট করবে না আর আমি তখন বলছি বললে তো বলে কেবে না, এটা আমার সব সময় মনে হয়েছে। এবং আমি যেই সময়টা, আমি বলছি 89-এ আমি মায়ের সঙ্গে গেছিলাম বম্বেতে, এবং লক্ষ্মীকান্ত প্যারেলাল আমার ভয়েস টেস্ট নিয়েছিলেন। লক্ষ্মীজি মাকে বলেছিলেন বেটি কো यहाँ रख के जाइए, इसका कुछ होने वाला है। কিন্তু মাই মম ওয়াজ নট দ্যাট বোল্ড, জানিস তো। এখনকার মা বাবারা যেরকম খুব অনায়াসে ছেলে মেয়েকে ছেড়ে দিতে পারে, আমার মা ওরকম ছিল না। বাবা বম্বের মতন শহরে মেয়েকে একলা রেখে আসবে, হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, সেটাই আমি বলছি যে এবং তারপরে আমি যখন এখানে কাজ করতে শুরু করলাম, অবশ্যই আমার একটা টার্গেট ছিল যে কলকাতার বা বেঙ্গলের যারা তাবড় তাবড় মিউজিক ডিরেক্টর, আমি তাদের সঙ্গে কাজ করব। সেই জায়গাটা আমাকে শক্ত করতে হবে, তারপরে আমি যদি বম্বে আসবো। ওই যে বম্বে থেকে ফিরে এলাম, তারপরে আমি এখানে তখন দেবুদার সঙ্গে, তখন আমাদের আরও যারা মিউজিক ডিরেক্টরস ছিলেন তাদের সঙ্গে কাজ করতে শুরু করলাম, একটা জায়গা তৈরি হতে শুরু করলো। অ্যান্ড আই ডিডন্ট ওয়ান্টেড টু লিভ দ্যাট হাফওয়ে। তো সেটার ওইটা করতে করতেই ছবির গান লেগে গেল, সিরিয়ালে গাইতে শুরু করলাম, রেগুলারলি জিঙ্গলস হিট হচ্ছে, সিরিয়ালের গান হিট হচ্ছে, সো ইট কিপস অন রোলিং। তো ন্যাচারালি তখন আমার মনে হলো যে ঠিক আছে, এবারে প্লেব্যাক, দেন আইল থিঙ্ক অ্যাবাউট ইট। তারপরেও আমি গেছিলাম বম্বেতে, আমি আদেশজির সঙ্গে, আদেশ শ্রীবাস্তবের সঙ্গে রেগুলারলি শো করছিলাম। এবং আমার মনে আছে কয়েকটা রিজিওনাল ফিল্মে আমাকে মুন্নাদা, মানে মুন্না আজিজ গাইয়েছিলেন ভোজপুরি কিছু ছবিতে। একটা সিরিয়াল করছিলাম, করতে করতে আই কেম ব্যাক, তারপরে আই কনসিভ, সো আই কুডন্ট গো ব্যাক। না আমার কোনো গ্রাজ নেই, মানে সেই এবারে দেখ, এবং ডেফিনেটলি, এবং আমার এটার জন্য, এটা আমাকে সবাই, হ্যাঁ ডেফিনেটলি একটা ন্যাশনাল রেকগনিশন কে না চায়, বাট আমি মনে করি যে আমাকে আমার বাংলার লোক যা দিয়েছে এটা আমার প্রয়োজন ছিল সেই সময়। আমি এই কথাটা নিজেকেও বলি না, না সেই সময় আমার ওটা প্রয়োজন ছিল, মানে আমি অ্যাট লিস্ট আমি যদি ঘাটটা না হয়ে থাকি, নেই আমার তোটা স্পট করেছি বলে বললাম না। কিন্তু এখানে আমি বলবো শিলু যে তোমারও কিন্তু সাউন্ডস্কেপটা কিন্তু ইট ওয়াজ নট অনলি ফর বেঙ্গল সাউন্ডস্কেপ। দেখো একটা জিনিস কি হয়, আমাদের মুশকিল হচ্ছে সেটাকে একটা অন্যভাবে কিন্তু প্রেজেন্ট করার চেষ্টা করতে পারতে। না না না, ইউর রাইট। আমি বলছি কি হয়, একটা অসুবিধা হয়ে যায় একজন, যেখানে আমাদের ভাষা নির্ভর যে কাজ করে আমি কাজ করেছি, যেখানে আমার ভাষাটা লোকের কমিউনিকেট করছে ভাষা। তোমার যেমন একটা ইন্টারন্যাশনাল ভাষা আছে তোমার তবলার, তোমার ওখানেও টুং, কেন টুং এক্সপ্রেশনস আলাদা হবে, ওখানেও তেরে কেটে, এখানেও তেরে কেটে, সেটা দিয়ে তোমাদের একটা, মানে বিশেষ করে যে সমস্ত মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলো, প্লেইং ইনস্ট্রুমেন্টস বা ভোকাল, ওয়েন আই ইউজ ইট অ্যাজ ইনস্ট্রুমেন্ট, যে খালি কেবলমাত্র ক্লাসিক্যাল গান গাইবে বা অপেরা করবে ফোনেটিক্সের মতো, তো তাদের একটা ইন্টারন্যাশনালি কমিউনিকেশনের একটা হয়। আর বাংলাতে বাংলা ভাষাটার রিচ এতটাই কম, বাংলা ভাষার রিচ এতটা কম, বাজারটাও ন্যাচারালি কম। এবার ওই বাজারটাতে একটা ন্যাশনালি যে জিনিসটা টেকনিক্যালি অ্যাস্থেটিক্যালি যে সময় দিয়ে কাজটা করে বড় মার্কেট ভেবে করে, সেটা আমাদের এখানে বাজেটটা সম্ভব না। এবং সেইটা করতে গেলে আমার তারপরে এবার কী করতে হবে, আমাকে একটা ভাষাটাতে আমায় মাস্টার হতে হবে। এখানে আমাকে লোকে কী জন্য, আমার কথা, আমার গান বলা, হ্যাঁ, এবং আমার স্কেপ যেটা তুমি বড় বলছো, সেগুলোর জন্য লোকে আমাকে পছন্দ করেছে। কিন্তু যে নুয়েন্সগুলো আমি বাংলাতে বলতে পেরেছি, আমি হিন্দিতে পারবো না, সেটা তো বটে, পারবো না। সত্যজিৎ বাবুও তো জানেন। ফলে তো আমরা ওই ভাষাটাতে একটুখানি তো আটকে গেছি। আমি অ্যাজ আ কিন্তু এর পরবর্তী জেনারেশনের বাংলা মিউজিশিয়ান যারা আছে আমাদের বাংলাদেশের, আমার মনে হয় আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ছেলেরা বা সন্তানরা, আমার মনে হয় তাদের কাছে কিন্তু একটা দরজা খুলে গেছে। না দরজা খুলে, মানে ইনফ্যাক্ট আমাদের কাছেও, আমি কেন নিজেকে বাদ দেবো, একটা দরজা বললাম যে এখন পুরো বলটা তো হাতের মুঠোয়। আচ্ছা আমাকে এটা বলো না, তুমি ধরো তোমার মিউজিক রেকগনিশন হয়েছে, তুমি গ্র্যামিতে তোমার নমিনেশন তুমি পেয়েছিলে, তো এই যে তোমাকে চিহ্নিত করতে পেরেছে, এটা বাংলা ভাষায় গানটা গিয়ে সম্ভব হতো কি? না আমার তো, আমি যেটা হয়েছে সেটা ইনস্ট্রুমেন্টাল।
এক্স্যাক্টলি। আমার তো তো আমার তো হ্যাঁ। আমার তো nomination গ্র্যামিতে তো বাংলার জন্য আলাদা কিছু দেবে না? বাংলা না, কিছু না নেই। ওইভাবে না, না সেটা দিতে পারে, হ্যাঁ ডেফিনেটলি হতে পারে। মানে সেটা ওই Indian টপ music, জাস্ট ওই বাস্টার্সের মধ্যে কানে পৌঁছতে জায়গায় হবে। যেতে হবে। কেন অন্য ল্যাটিন যখন হচ্ছে, ফ্রেঞ্চ হয়েছে এবছর কিউবান একটা অ্যালবাম পেয়েছে, তারা তো ইংরেজি বলছে না। ওকে। তা আমার কথা হচ্ছে কেন এখান থেকে হবে না, আমার কথা হচ্ছে কি বলতো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে আমাদের এখানে ম্যাক্সিমাম আমি বলছি যে ভিশনটাই নেই। এটাও একটা বিরাট ব্যাপার, যার জন্য সম্বিতকে আমি এখান থেকে, স্পেশালি ইস্টার্ন রিজন থেকে, আমি এখান থেকে বম্বেতে ওকে 10 বছর আগে পাঠিয়ে দিয়েছি। আমি বুঝে গেছিলাম যে সম্বিত যেভাবে তৈরি হচ্ছে, ভগবানের তোমাদের সবার আশীর্বাদে, ওকে যেভাবে তবলাটা প্রথমে আমি শিখিয়েছি, তারপরে যেভাবে ওর ট্রান্সফরমেশন হচ্ছে, জোজো একদম ক্লোজ প্রক্সিমিটি থেকে দেখেছে ওর চিন্তাটা, মানে রেয়াজ 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 প্র্যাকটিস, রেয়াজ 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 প্র্যাকটিস, শো রেয়াজ রেয়াজ প্র্যাকটিস, এটা 10-15 বছর করতেই হবে টু আপগ্রেড ইয়োরসেলফ। এটা ছাড়া কোনো রাস্তা আমি জানি না, গুগলও লাকিলি সম্বিত এখনও জানে না। আমি সবসময় বলি তোর কানের কাছে কেউ, কিন্তু এটা কিন্তু হেলদি কম্পিটিশন, কানের কাছে কোনো ড্রামার কিন্তু নিঃশ্বাস ছাড়ছে, তুই ডান দিকে দেখবি ইউসেন বোল্টের মতন, তুইও দেখবি। আমি বলছি না তুই আগে আছিস, তোর আগেও কেউ আছে, তার কাছেও তুই যা এবং সবাইকে শুনবি, শুনে তোর জায়গাটা আপগ্রেড করতে গেলে তোকে কি করতে হবে, খালি আওয়াজ শুনলে হবে না, তোমাকে আমার একটা জিনিস মনে হয়, তোমাকে কিন্তু কাঠিটা নিয়ে বসতে হবে। আমার একটা জিনিস মনে হয় জুয়েল, সেটা হচ্ছে যে আমাদের, আমি এটা আমার ধারণা যে আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গে বা যে কোনো জায়গা, যে কোনো দেশের যে কোনো জায়গা, তাদের মিউজিকে, সাহিত্যে, সমস্ত কিছুতে তাদের সব থেকে জোরালো জায়গাটা হচ্ছে রুটটা। মানে ধরো আজকে যদি আমি ইন্টারন্যাশনালি কোনো মিউজিককে আমার ভারতবর্ষ থেকে আসছে বলে আমি যদি বলি এস্টাবলিশ করতে চাই, তাহলে সেই এস্টাবলিশমেন্ট করতে গেলে আমার কাছে দুটো টুল আছে, যে দুটো টুল হচ্ছে, একটা হচ্ছে দ্য ক্লাসিক্যাল মিউজিক, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, আর স্পিরিচুয়াল, হ্যাঁ আরেকটা স্পিরিচুয়াল, স্পিরিচুয়াল ফোক, আমাদের এখানকার রুট, হ্যাঁ রুট রুট মিউজিক বললেই ভালো, আমাদের ক্লাসিক্যাল আসছে, এক্স্যাক্টলি। সো দ্যাট রুট মিউজিক, স্পিরিচুয়ালিজম, ইন্ডিয়ান স্পিরিচুয়ালিজম, এই তো আমাদের জিনিসটা যদি আমরা ওদেরকে না দিতে পারি, সেটা যাই বাজাই, আমি বলছি যাই বাজাই, ধরো আমি একটা গিটার বাজাচ্ছি, গিটার আমাদের আরে হয়তো 500 বছর বাদে মনে হবে যে আমাদেরই ইনস্ট্রুমেন্ট, যেমন হারমোনিয়ামও মনে হয়, তবলাও মনে হয়, সবই মনে হয় আমাদের বাঙালিদের ইনস্ট্রুমেন্ট, এতদিন ধরে করতে করতে এসে। তো একদিন এই গিটারটা হয়তো আমাদের ইনস্ট্রুমেন্ট হয়ে যাবে, কিন্তু এখন গিটারটা যখন আমি গিটার বাজাবো, যে একজন গিটারিস্ট, সে যদি ইন্ডিয়ান ক্লাসিক্যাল এবং আমাদের এখানকার মিউজিকটা যদি তার রসদের ভেতরে থাকে, তাহলে হি হ্যাজ গট, শি হ্যাজ গট সামথিং অফার টু দ্য ওয়ার্ল্ড। না, এখানে একটা ব্যাপার আছে শিলু, সেটা হচ্ছে যে আমি আমার পার্সপেক্টিভে বলি, আমাদের কি হয়, মানে তবলা বাদক হিসেবে না, মানে যাই হোক, মানে অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্টালিস্ট, সেটা হচ্ছে যে আমি জোজোর সাথে যখন বাজাবো তখন তার রিচ একরকম হবে, তার অডিয়েন্স কিন্তু অন্যরকম হবে, আমাকে বাজাতে হবে অন্যরকম ভাবে। আমি কিন্তু ভীমসেনজির সাথেও প্রচুর বাজিয়েছি, আমি কিন্তু জাসরাজির সাথেও বাজিয়েছি, গিরিজা দেবী তো আমার মা, ওরা জানে, প্রত্যেকের ব্যাপারটা আলাদা। এবং আমি দেখেছি আমি সেম তেহাই বাজাচ্ছি একটা ইয়াং কোনো সিঙ্গারের সাথে বা ইনস্ট্রুমেন্টাল তার সাথে যখন বাজাচ্ছি, তার ইম্প্যাক্ট একরকম হচ্ছে, আর সেটাই যখন আমি বাজাচ্ছি আরেকজনের সাথে, বা আমি সেম তেহাইটা আমি ম্যাট মেলি, তুমি জানো নিশ্চয়ই কাউন্টিং ক্রোজের, ওর সাথে আমি প্রচুর বাজাই, এবং আমাদের একটা ব্যান্ডও আছে পণ্ডিত বিশ্বমোহন ভাট, গ্র্যামি উইনিং, উনিও বাজান, সেটা যখন বাজাচ্ছি ওটা দেখছি হয়ে যাচ্ছে, মানে ওটার ইম্প্যাক্ট, আমাদের ইম্প্যাক্টটা না, মানে কার সাথে আমি অ্যাসোসিয়েট করছি সেটা তো করে। এই আজকের যে পডকাস্টটা হচ্ছে, আজকে পডকাস্টে যে ভাইরাল হবে, এটা বিকজ অফ ইউ গাইজ, নো ইটস বিকজ অফ মিউজিক। আমি জানি সেটা হতে চলেছে, বিকজ তোমার একটা, আমি অন্য লোকের সাথেও একই গল্প করতে পারতাম, সেটা ভালো ইন্টারেস্টিং হতো না, কিন্তু দর্শনটা আলাদা হবে, দর্শনটা আলাদা। ব্যাপারটা হচ্ছে দর্শন আলাদা। আমি তো আলাদা। দেখেছি একটা সা গা পা, পৃথিবী দিয়ে কত ধরে এই কর্ডটাই ব্যবহৃত হয়েছে, বা এই নোটটাতেই কত কম্পোজিশন হয়েছে, কেবল 3টেতেই আমি বলছি কত, কিন্তু আমরা কেউ ধরতে পারছি না সাধারণভাবে যে এটা প্রত্যেকটাই আলাদা লাগে। সাগাপু বলাটুকু 3টে নোটের টাচও আলাদা লাগে। আমার কথা এইটাই যে জোজো এবং শিলু, তোমাদের দুজনকে, বিকজ তোমরা আমার কাছে জাস্ট এক্সেলেন্ট টু সিঙ্গার্স, মানে তোমাদের দুজনের অ্যাবসলিউটলি একটা আইডেন্টিটি আলাদা, সেপারেট আইডেন্টিটি রয়েছে। এই যে তুমি বলছো তোমরা ইন্টারন্যাশনালি ভাবো না কেন, মানে ভাবো না কেন এই জন্যই বলছি, তুমি
এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ইউ ক্যান ইজিলি ট্রাই সেন্ড ইউর, আমি কথা বলছি তোমার গান একটা, ইউ নেভার নো, তোমার গান তুমি রাইকুডারকে পাঠিয়ে দিলে, রাইকুডার বললো ইয়া আই লাইক ইট, লেটস ডু আ রেকর্ডিং, সঙ্গে সঙ্গে তোমার এখান থেকে ওই জায়গাটা ক্যালাস আছি আমি, ওইটা জোজোর মতো। না আমি এটাই বলছি, ওর সাথে একটা ফাটাফাটি স্যাক্সোফোন, অ্যান্ড্রু কে বা জেসি ব্যানিস্টার, না কথার কথা বলছি, বাট এটা হবে না কেন? হতে পারে, হতেই পারে, হ্যাঁ হতে পারে না তা না। এবং আমরা কিন্তু রেগুলারলি করছি জোজো, এবং আমি নিজে দেখেছি, আমি যখন মানে আমি তোমাকে বলছি, আমি লাকিলি আমার ট্যুর করতে গিয়ে আমি এমন এমন লোকের সাথে মিট করেছি, এবং তাদের যখন আমি মিট করেছি তাদের আমরা এখানে ভগবান ভেবেছি। আমি মনে আছে উডস্টক রিভিজিটেড আমি বাজিয়েছি, আমি বোম্যাড রেগুলারলি বাজাই। আমাকে বলা হলো যে দুজন মিউজিশিয়ান আসবে, তাদের সাথে জ্যাম করতে হবে, এটা আমি আজ থেকে অনেক বছর আগে গল্প বলছি। তো সেই দুজন ভদ্রলোক আমার হোটেলে এলেন। পিটার গ্যাব্রিয়েলের সাথে দেখা হয়েছে? হ্যাঁ, আমি ওনার স্টুডিওতে বাজিয়েছি। হ্যাঁ, সেটা তুমি ইংল্যান্ডে ওনার ওই ওয়ান ওয়ার্ল্ড স্টুডিওতে আমি বাজিয়েছি, দুবার রেকর্ডিং করেছি। এই লাস্ট বছরের এপ্রিল মেতেও করেছি, ফুল 7 দিন থেকে। তো মানে আমি এটাই বলছি যে আমরা এখান থেকে ভাবছি যে তারা বোধ হয় আমাদের গান পাঠালে ছুঁড়ে ফেলে দেবে। নো, আমি যেটা বলতে চাইছি, শোনো, আমি একটা স্টেটমেন্ট করতে চাই, আমি কিন্তু আমার মিউজিকটাকে ভীষণ ইন্টারন্যাশনাল ভাবি। আমি ওই অ্যাচিভ করাটা যেটা কথা বললে, সেই প্রসেসটা ভেরি ইজি, এখন ভেরি ইজি। আমি তোমায় বলছি, তোমাকে তার জন্য আমেরিকা যেতে হবে না, যেটা ও বলছে, যে তুমি এই আজকের যে শুটিং এর পর কালকে থেকে তুমি শুরু করে দাও, তোমার জিনিসপত্র পাঠানোর 20 জনকে পাঠাও। আমি দায়িত্ব নিয়ে বলছি, একজন তো রেসপন্স করবে, একজন রেসপন্ড করবেই করবে, এন্ড দ্যাট উইল বি ইওর টার্নিং পয়েন্ট। আজকে তুমি লিখে নাও, তারপর আমাকে তুমি কোথায় খাওয়াবে সে তুমি এটা বলার জন্যই খাওয়াতে পারি আমি না, বিকজ আই নো, বিকজ আদারওয়াইজ তোমার সাউন্ডস্কেপ আমাকে ছুতোই না। আমি করছি এটা ওই রবি ঠাকুরের ভাষায় একটু আপন ভাষণ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা নয়। কিন্তু জেনুইনলি আই রেসপেক্ট ইউর সাউন্ডস্কেপ। তুমি যেটা ভেবেছো, তোমার দম আছে বলে ভেবেছো। আমি যখন কার্মা করেছি 85-এ, আমার কোনো রেফারেন্স ছিল না, খালি শক্তি শুনেছিলাম একবার। আর আমার গুরুজি হঠাৎ বললে, এসব তো তুই ভালো আছিস, শোন, উস্তাদ আশিস খান আর জাকির ওরা মিলে একটা করেছে, শোন, এটা 33 and 1/3 শান্তি বলে একটা 30, ওটা বাড়িতে শুনলাম, মাথাটা খারাপ হয়ে গেল। ওটা ইন্ডিয়াতে রিলিজ করে। আমার এই দুটো মিলিয়ে একটা আমাকে ভাবতে হবে আমার মতন করে। এবং আমি 85-এ যখন করলাম, মানে কি গালি খেয়েছি। নতুন কিছু কেউ যখন করে তখন তো গালি খেতেই হবে। ম্যাক্সিমাম গালি তো শুরুয়াত মে গালি তো চাইয়ে यार। গালি মানে কি, আমাকে লু হিলটা আমাদের বেস্ট। আমি ওটাই চেয়েছিলাম যে আমি 1 বছর ধরে গান বাজনাটাকে রেডি করব নিজের মতো করে। তারপরে আমার কিন্তু দুটো একসাথে হয়েছে। আমার কিন্তু এরকম নয় যে আমার কেরিয়ার ডাউন হচ্ছে বা আমি করছি তারপরে নো। আমার কিন্তু 85-এ ব্যান্ড, মানে আমি 84 থেকে, আর 82-তে আমি গিরিজা দেবী ভীমসেনজি বাজানো শুরু করেছি। জাস্ট তখন কলেজ সবে ছেড়েছি আমি। তুমি কোন ইয়ার বর্ন? এই তুমি তো অমৃত সিং এটা হবে না, বলতে হবে। বলা হয়েছিল প্রথমে যে যা প্রশ্ন করা হচ্ছে, this is the question। হ্যাঁ, আমি রাতবিরেতে কাশি। না, রাতবিরেতে কাশি সেটা বুঝতে পারছি না আমি। না, এটা বলা, এটা বাদ দাও। না, বাদ দেবো না, কারণ আমি জাস্ট একবার জানতে চাইছি যে আমার সমান বয়সী, আমি 65 বর্ন। হ্যাঁ, আমি 63 বর্ন, তোমার থেকে আমি 2 বছরের মোটে সিনিয়র। হ্যাঁ, 2 বছরের মোটে সিনিয়র। মানে তুমি 60-এর গরিমাটাতে ঢুকে গেছো আর কি। আমি তো ভুল করে এবারে 60 বলে ফেলেছি, দেখছি 59। হ্যাঁ, কিন্তু আমি 60-এর গরিমাটার জন্য বসেছিলাম। আমাকে সবাই বলে, আমারটা বালাই 60। আর আমাকে সবাই বলে যে ওই ছোটবেলা থেকে, মানে সব পাড়ায় তো এরকমই, মানে আমি যখন হাফ প্যান্ট পরতাম তখনও মিস জোজোর গান শুনেছি, এখন আমার ছেলে হাফ প্যান্ট পরে বসছে, সেও মিস জোজোর গান শুনেছে। মানে এর কত বয়সে, ডাইনোসরের যুগ থেকে গাইছে, প্রচুর বয়স লোকায়, বুঝলি তো। আমি ওই জন্য এখন মানে নিয়মিত স্টেজে বলি না, মানে যারা আমার মতো 70 বছর বয়স হয়ে যাওয়ার পরেও ইয়াং। এবারে একটা জায়গায় মজা হয়েছে, এটা একজন খেয়ে গেছে ব্যাপারটা, বুঝলি তো, মানে অর্গানাইজারদের মধ্যে কেউ একটা, ক্লাবের মধ্যে কেউ একটা। এবারে গিয়ে আমার যে গ্রাউন্ড ম্যানেজার থাকে তাকে জিজ্ঞেস করছে, দিদি 70 হবে না? অত বোধহয় হয়নি না। আপনি জিজ্ঞেস করুন না। না ছিল। এবার আমি অন্য জায়গায় যাই, একটুখানি গান বাজনায় আসি, অনেক হচ্ছে। এই তুমি যখন সাউন্ডস্কেপ তৈরি করেছো, মানে জাস্ট একটা
ওপর থেকে জিজ্ঞেস করছি, একটা অ্যাবস্ট্রাক্ট একটা বলছি, তোমাকে কোন কোন সাউন্ড তখন তুমি এই মানে রাস্তার সাউন্ড না, মানে মানে ইনফ্লুয়েন্সটা কিরকম হয়েছে, কোন ব্যান্ড, কোন কোন কারা কারা তোমায় ইনফ্লুয়েন্স করেছে বা এখানে সঙ্গীত সুরকার? দেখো ছোটবেলা থেকে মানে যেটা তোমার মনে হচ্ছে গিটারটা নিয়ে বসছে এই তো আসছে। আমাদের প্রত্যেকটা বাঙালির মতো যারা এই সময় আমরা জন্মেছি, তাতে যারা যারা আমাদের এই রিচ হেরিটেজের মধ্যে রয়েছেন, কার নাম করবো? গৌরীপ্রসন্ন বাবু, নচিকেতা আমাদের, তারপরে নচিকেতা ঘোষ, গৌরব বন্দ্যোপাধ্যায়, হেমন্ত বাবু, আমি সব শিল্পীদের নাম বলছি, লেখককে ওই সব মিলিয়ে এই তো আমাদের সুনীল গাঙ্গুলি, আমাদের সমাজে এই যে একটা এর মধ্যে আমরা পেয়েছি, পড়ছি, তখন পড়াশোনার গল্প পড়া, এই যে এর মধ্যে পেয়েছি, তারা তো আছেনি, তাদের তো কী করে বাদ দেব? সন্ধ্যা মুখার্জি থেকে শুরু করে, হ্যাঁ, আমাদের মানে এমনকি এখনও বলছে আমাদের মিন্টু দাশগুপ্ত, হ্যাঁ, কি দারুণ দারুণ গান তৈরি করে গেছেন, হ্যাঁ, এবার উনি তো এরকম অনেকেই ওদের তো করেছেন কম্পোজার। ইয়েস, আমি না মিন্টু দাশগুপ্ত ঠিক আছে, কিন্তু আমি বলছি আর আরো মানে আমাদের বাংলাটা বাদ দিলাম। ইন্টারন্যাশনালি কি হলো, ইন্টারন্যাশনালি আমার যে কিকটা আমি পেলাম, ইন্টারন্যাশনালি তখন আমাদের কাছে অ্যাবা, বনি এম, এই সমস্তগুলো একটু একটু করে আমাদের ঢুকেছে, যেগুলো পপ মিউজিক। দেন আমি কলেজে যখন এতে গেলাম, তখন কলেজে আমাদের একটা বন্ধু সার্কেল ছিল, সেই বন্ধু সার্কেলটা তারা মেজরলি ইকোনমিক্স নিয়ে পড়তো, কিন্তু আমি ওদের মধ্যে, তন্ময় ছিল ওদের মধ্যে, কিন্তু তন্ময় একটু আলাদা, তন্ময় এটা ছিল আমাদের যে নিজস্ব একটা বন্ধু ছিল, তারা খুব রক মিউজিক শুনতো। এবারে এই রক মিউজিকটা যারা যখন তারা শুনতো, তখন তাদের কাছ থেকে আমার বন্ধু যেত, ও আমেরিকায় পড়তে চলে গেল, আমেরিকা পড়তে গিয়ে করতো কি, ও ক্যাসেট, তখন এক একটা ক্যাসেটে আমাদের 8জন বন্ধুর গ্রুপ, প্রত্যেকের এক একটা করে অ্যাসর্টেড রক FM থেকে একদম ডাইরেক্ট রেকর্ড করা ও পাঠাতো, FM থেকে পাচ্ছে স্টিরিওফোনিক সাউন্ড। তো দেন আরও কিছু বন্ধু ওদের সুদীপ টুদীপ মিলে, আই স্টার্টেড লিসনিং টু জিম মরিসন, আই স্টার্টেড লিসনিং টু পিঙ্ক ফ্লয়েড, ইয়েস, হু, তারপরে তোমার এদিকে যেমন পল ম্যাকার্টনি, ওদিকে তেমনি তোমার লেড জ্যাপলিন, তারপর তোমার হ্যাঁ তারপরে গ্রেটফুল ডেড, তারপর তোমার মানে অগুন্তি কতজনের নাম করবো, যে পিঙ্ক ফ্লয়েড তো বললামই, পিঙ্ক ফ্লয়েড বললাম, দেন JKL, ডিলান আমার অতটা আমি ডিলান করিনি, তারপর হচ্ছে ধরো ডায়ার স্ট্রেটস, মানে এক এক মাহি তাদের সাথে শুনছি, হচ্ছে কী ভাই এদের প্রেজেন্টেশনটা তো অন্যরকম। তো আমাদের ওইটা আমাকে করেছে। এবার যখন গানটা তৈরি করতে গেছি, যখন গানটা আমি করছি, তখন আমার না লিমিটেশনটাও খুব কাজ করেছে। মানে ধরো আমি একটা ভোরবেলার অ্যাম্বিয়েন্স চাইছি, এবার ভোরবেলার অ্যাম্বিয়েন্সটা চাইতে গিয়ে তুমি হলে কী করতে, তুমি ভোরবেলাটা হলে তুমি ভোরের রাগটা তুমি সম্বন্ধে জানো, কোনটাকে কোনভাবে করলে কীভাবে করলে, তুমি টেকনিক্যালি একটা সোর্স পেয়ে গেলে যে ভোরের রাগ। এবার আমি যে বেটা ভোরের রাগও জানে না, কিছু জানে না, সে কী করে করবে? সে তখন করতে যাবে কী করলো, ভোরের বেলা সাউন্ডস্ক্রিপ্টটা কী হয়, মানিকতলার মোড়ে তুমি দাঁড়িয়ে কাকটাক ডাকতে পারে, তাহলে কি সকালবেলা রেডিওতে বন্দে মাতরমটা চলে, আচ্ছা তাহলে যদি ব্যাকে যদি একটু বন্দে মাতরম আর একটা চায়ের দেওয়া যায়, তাহলে তো আমি ভোর ভোর একটা অ্যাটমসফিয়ার তৈরি করতে পারবো। আমার ওটা আমি একটা জায়গায় একটা পিক আপ, আমি দেখছি সবাই দিচ্ছে পিক আপটা, টাক টাক টুকু টুকু দিল, আমি গানটা করছি হয়তো, আমি হয়তো গানটা করছি, ধরো এটা দুপুরের গান, ধরো আমি গিটারটা নিয়ে গানটা যখন কম্পোজ করছি, তখন এই নিরালা দুপুর, এই নিরালা দুপুরে টিপ টাপুর টুপুর, যেন প্রেমিকা নুপুর করে হঠাৎ এসেছে মোর গায়, থাকে না বেশিক্ষণ, থাকে না বেশিক্ষণ, ক্ষণিকের শিহরণে লাগিয়ে চলে যায়, এই নিরালা দুপুরে টিপ টাপুর টুপুর, টিপ টাপুর টুপুর, টিপ টাপুর টুপুর। এই গানটা যখন আমি করছি, সারাক্ষণ না একটা ঘু ডেকে যাচ্ছে, ঘুম ঘুম ভাত ঘুম, ঘুমোয় গোটা গ্রাম, এদিকে বৃষ্টিকে পেয়ে সোহাগী জাম গাছ,
জল টল টল তেঁতুল বোনায় অলস দুপুরে একটা কোনায় জল টল টল তেঁতুল বোনায় অলস দুপুর একটা কোনায় হাতে ছিপ কে ধরছে মাছ নিরালা দুপুর এই নিরালা দুপুর এবার ওটাতে আমি সারাক্ষণ না এই ঘুঘুর আওয়াজটা করে আমার পারকাশন ছিল এটা আমার পিক আপটা ছিল পাখি কারণ আমি দেখলাম সবাই তো পিক আপে মাস্টারি দেখে নানা রকম করবে তো আমার ওই লিমিটেশনটা থাকার জন্য ওর আই স্টার্টেড ভাবনা সাউন্ডিং চিন্তাটা আমি ডিফারেন্ট যতটুকু শিলার গান বাজনা দেখেছি বা শুনেছি ও ভীষণ ও না পুরোটা ভিজুয়ালাইজ করতে পারে, হ্যাঁ যার জন্যই ওর কাছে ওই ঘুঘুর ডাকটা ইম্পর্টেন্ট বা পাখির ডাকটা ইম্পর্টেন্ট। এইখানে আমি একটা কথা বলতে চাই ইনার ব্যাপারে। আমরা যখন অ্যালবাম করলাম, মানে কারমা তো একটা ইনস্ট্রুমেন্টাল ছিল, মাথায় হাত পড়লো, হ্যাঁ একটা ঘটনা ঘটেছিল, ও জানে সেটা। তো কারমা আমরা মোটামুটি যখন 85 থেকে 95 পর্যন্ত আমরাই বাজিয়ে যাচ্ছি, আর কোনো লোক নেই আশেপাশে। তো 4 বার আমাদের আইআইটি খড়গপুর হয়ে গেছে, 5 বার আমাদের যাদবপুর সংস্কৃতি, এরাই ডেকে যাচ্ছে, আর আমরা বাজিয়ে যাচ্ছি। আর আমার সাউন্ডস্কেপটা রকিশ ছিল, আমি যেটা চেয়ে বলছিলাম যে আমি যে সাউন্ডটা শুনে বড় হয়েছি ক্লাসিক্যাল ছাড়া, আমি সেটাই করব। আমি ওখানে মোৎসার্ট, বিথোভেন এইদিকে যাইনি, খানিকটা জ্যাজ রক, বিকজ আই ওয়াজ আ ডাই-হার্ড ফ্যান অফ আমাদের জর্জ ব্যানসন। ওগুলো শুনছি, মানে সেন্ট জেভিয়ার্স কলেজের আমাদের অ্যাংলো ইন্ডিয়ান বন্ধুরা সাপ্লাই দিয়েছে বলে শুনছি। এক্স্যাক্টলি আমাদের বাড়িতে রবীন্দ্রসঙ্গীত, লালন ফকির ওই চলছে। ওখানে গিয়ে আমি দেখলাম যে বাহ, এটাকে তো একটা বেশ একটা অন্যভাবে ভাবা যায়। আমি একটা নমাত্রাকে যে নমাত্রা, এটা তো করা যেতে পারে, গ্রুপটা হচ্ছে কিন্তু একটা অন্য ধরনের ব্ল্যাক সাবাথের একটা গ্রুপ এটা। তো এরকম ভাবে আমি তখন ওই তোমার মতনই এলো পাতারি ভাবতে শুরু করলাম, এবং আমি অলওয়েজ এটা বিশ্বাস করেছি যে একটা নতুন সাউন্ডস্কেপ কিন্তু একদিনে কারুর হয়নি। আমি অনেকের পড়েছি, আর.ডি. বর্মন সাহেবের পড়েছি। আমার বাবা আর.ডি. শচীন কর্তার ডাইহার্ড ফ্যান ছিলেন, আর যখন ওটা শুনেন ধুইরাম, বাবা বললো কুলাঙ্গার সন্তান। এই প্রতি টাইমে সবাই কিন্তু শিলু সেই বাবা, মেনকা সিনেমা হল আমার ওটা পাড়া, অমর প্রেম দেখে যখন বেরোচ্ছে বাবার চোখের জল হচ্ছে, বাবা না, আমি আমার ভুল হয়ে গেছে, তোমাকে সময় দিতে হবে, আমি খেতে হবে। আমি সেটা বলছি তোমাকে, এই জায়গাটা আসতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় আমরা এসেছি, যে আমরা যখনই কোনো সাউন্ডস্কেপ তৈরি করতে গেছি, আমি যখন করতে গেছি, তুমিও নিশ্চয়ই সেটা তোমার কাছ থেকে শুনবো, যে আমাদের তো স্টেজ থেকে নামিয়ে দিয়েছে আমাকে অনেকবার, আমাকে লুকে জাস্ট ও করে, আমি দেখতে না একটা দে না থাকি না দেখি দি না না, তুমি জানো ক্যাকটাস পরে নিয়েছে, অনেক ব্যান্ডই আমার এই গ্রুপটা করে। এটা যখন করছি, was that dash 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 rhythm starting with F, you know, started nonsense, cha cha cha, আমি তখন বব মার্লের গ্রুভ নিয়ে এটা তৈরি করা, আমার মনে হচ্ছে আমার বুক ফেটে যাচ্ছে, লুবল স্টপ ইট ম্যান, লেটস গো আউট। আমরা বেরিয়ে গেছি, আবার আমরা এসেছি, আবার বেরিয়ে গেছি, জুতোর বাড়ি গেছি, প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে আজকে নয় কালকে, কালকে নয় পরশু, তোমারও জীবনে সবার। ওকে যখন আমরা ইন্ট্রোডিউস করলাম, আমাদের ইনস্ট্রুমেন্টাল ছিল, এবার আমাকে করিম সাহেব HMV-র ছিলেন, মারা গেছেন, তুমি নিশ্চয়ই করিমদাকে চেনো। নাম শুনেছি আমি ওনার, আমার তো HMV-র সাথে সম্পর্ক নেই। হ্যাঁ, মানে উনি ভীষণই ভালো একজন লোক ছিলেন, খুব ইনোভেটিভ কাজ, ক্রিয়েটিভ কাজ করেছেন। আমাকে বললেন যে शुभन भाई एक आपका कर्मा का एक वो करेंगे ना, वाह वंडरफुल, लेकिन गाना आना चाहिए इसमें, 1-2 গানা আনা চাই। আমি তখন ডেড এগেন্স্ট ছিলাম না, ইনস্ট্রুমেন্টাল। তাও দেখলাম যে সবাই ব্যান্ডের তখন লুট বললো, না উই উইল কিপ 8 songs, 3 songs উইল বি সিঙ্গিং, 5 our own instrumental. সো হু আর দ্য সিঙ্গার্স? আমি বললাম তাহলে তো ওই রুটেই যেতে হবে, বিকজ আমি তো রুটের বাইরে যাবো না, যেটা তাহলে কি হবে, হয় দাদরা, কাজরি, চাইতি, ঝুলা, তখন গিরিজা দেবী বাজাচ্ছি প্রচুর, শোভা গুপ্তজি আমি তখন প্রচুর বাজাচ্ছি, মানে দুজন লাকিলি আমি স্টলওয়ার্টের সাথে কিন্তু আমি মানে সারা বিশ্ব ঘুরেছি, এই গিরিজা দেবীজি অ্যান্ড শোভা গুপ্তজি। আমিও তোমাকে ছুতে পারি, আমিও তোমাকে ছুতে পারি। তো এইটা যখন হচ্ছে, তখন ওই রংসারি গুলাবি এই গানটা আমি পিক আপ করেছি, কারণ ওটা আমি জানি, ওর হিস্ট্রিটা আমি শোভাগুরুজির সাথে
আমেরিকা ট্যুর করা, আমার কি ইন্টারেস্ট বলো, তোমাদের সাথে গল্প করছি, আমি কিন্তু শিখছি অনেস্টলি, আমি এটা কিন্তু We are all the time I have kept myself a student all the time. মানে আজকেও তবলাতেও তাই, আমি এখনো শিখে যাই, এবং তোমাদেরও কাছ থেকে আমি প্রচুর জিনিস শিখছি এবং শিখি অনেস্টলি, এটা মানে জ্ঞানের কথা বিনয়ের কথা নয়। তো যখন এইটা ভাবলাম আমি কাকে 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 কাকে, একটা মেয়ের গলা খালি কানে আসছে, যে আমার যে সাউন্ড আমি ভাবছি, যে ল্যান্ডস্কেপ ভাবছি, ওই যে তুমি বললো চিত্র, যেটা বললো চিত্রকল্প তৈরি করা, আমি যখনই কোনো কম্পোজিশন করেছি তার আগে চিত্রটা করেছি, যে এর ছবিটা কি হবে। তুমি ভোরবেলা হচ্ছে না দুপুরবেলা, ভোরবেলা হচ্ছে দুপুরবেলা হচ্ছে, মানে আমি কি চাইছি সিচুয়েশন, বৃষ্টি পড়ছে না পড়ছে না পড়ছে না পড়ছে, এর মাহৌল কেন, এটা একটা কাজরি, আর কাজরি মানে হচ্ছে বর্ষা। এইবার আমার গান তো আরবান গান, আর এই গানটা তো পুরোপুরি একটা কোঠে বাড়ির অন্য সিকোয়েন্সের গান, তাকে আমি এখানে আনবো, কে জাস্টিস করতে পারবে? গিরিজা দেবীর ছাত্রীরা দারুণ গাইছে, শোভাজির ছাত্রীরা দারুণ গায়, আমার সাউন্ডের সাথে কি কর্ড বুঝতে পারবে? সে কি লুকে বুঝতে পারবে? সে কি একটা যখন একটা ল্যান্ডিং হবে নোটস, সেটা কি জাস্টিস করতে পারবে? সে বুঝতে পারবে যে এটা কি হচ্ছে? অনেক ব্যাপার আছে, ইউ নো দ্যাট। করতে করতে একটি মেয়ে নাম মাথায় এলো, আমি একে আমার ধরতেই হবে যেভাবে হোক। সো somehow I got hold of her, and আমি যখন বললাম তাকে, সে তো আচ্ছা সুগন্ধা পরে কথা হচ্ছে। একদিন দুপুরবেলা ফোন করে, শোনো তোমাকে না একটা কাজরি গাইতে হবে। আমি 5 মিনিট চুপ করেছিলাম, হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ফোন করছি। তারপরে মানে 1-2 দিন বাদে ফোন করেছি, হ্যাঁ কি বলছিলে বলো তো, কি কাজরি বস্তুটা কি ভাবতে পারো? আমি বোঝালাম কাজরি এই জিনিস, না তারপরে আমাকে আমি কি করব, এবং মানে ওটা পরে পাঠিয়েছি, বলে আমি কি করবো, একটু তুমি তো গিরিজা দেবীর সাথে বাজে, ওদের কারোর ছাত্রীদের নিয়ে করিয়ে নাও, আমি তোমাকে নিয়ে ট্রাই আউট করতে চাই, যদি না হয় তাহলে করবো ওদের নিয়ে। আমি বিশ্বাস করব প্রথম লাইনটাই বললাম, এই কুচি দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, শুনবো। এবং সেইখানে আমি তখন ওকে বললাম, ওকে বাড়িতে ডাকলাম, ও বাড়িতেই এলো, ইনফ্যাক্ট আমি ডাকার আগেই এলো, বলে তাহলে আমি ভালো করেছি না, আমি 2-3 দিন আসবো। আমি তখন বুঝলাম যে ও ধরে ফেলেছে, মানে সুরটা যে পাঠিয়েছি ওকে, ওকে ওই সুরটাও টানছে, না টানলে তো বাবু হবে না, না টানলে তো আমার বাড়ি আসবে না ও। এবার বাড়িতে এসে হ্যাঁ শুনুন বলো বলো কি করতে হবে, এটা কি, এটা মুডটা কি, এটা এই কি ওই কি, এবার আমি ওকে বোঝাতে আরম্ভ। আই এম আ ভেরি গুড স্টুডেন্ট ইউ সি। না না অফকোর্স যার জন্য তুমি ওই জায়গায় গেছো, অনেস্টলি স্পিকিং। এবার যখন ওটা হলো, ওকে বললাম যে এই জিনিসগুলো আছে এখানে, যাও জি যাও, করোনা বাতিয়া 3 বার আসছে। ওই চিত্রকল্পটা ওকে তখনও বলিনি, আমি দেখি ও কি বোঝে। এবার আমি বললাম স্টেট, 2-3 দিন পরে রেকর্ডিংয়ে গেলাম, রেকর্ডিংও গাইলো, কিন্তু যখন গাইলো তখন আমি দেখছি যে অনেকটা ও রেডি হয়ে এসছে, কিন্তু আমি যেটা চাইছি সেটা হচ্ছে না। এটা হয়েছিল প্রসাদে লেকের পাশে। এবার বাবুকে এই মহিলাকে নিয়ে, আমার শখও ছিল একটা জোজোকে নিয়ে লেকে ঘুরবো, একটা বাহানা করে আমি জোজোকে নিয়ে লেকে বেরিয়ে পড়লাম। আমি বললাম যে হ্যাঁ শুনতে কি হচ্ছে বলো তো, তোমার হচ্ছে মানে এই জায়গাটা, যেটা আমি যেই জায়গায় জিনিসটা চাইছি ওটাতে রমেশদা অসম্ভব ভালো সারিঙ্গি। আমার ল্যান্ড চিত্রকল্পটা ছিল যে ওটা তো একটা কোঠে বাড়ির বাইজির বাড়ির, মানে তার যেন অমর প্রেমে যেন ছিল একজনই ক্লায়েন্ট, আলটিমেটলি তোমার জন্যই সাজবো, তোমার জন্যই গাইবো, তুমি আসবে তাহলেই গাইবো, নইলে গাইবো না। এই গানটাও তাই একটা রিলেশনশিপ ডেভেলপ করে গেছে, আমাকে শোভাজি এরকম বুঝিয়েছিলেন। এবার সেইখানে না আমি ওটার সঙ্গে রিলেট করতে পারছিলাম না, ও পারছিল না, ও বুঝতে পারছিনি কখন। তো তারপরে এবার আমি বোঝালাম যে তুমি নিজেকে চিন্তা করো, তুমি একটা মাল্টি স্টোরি বিল্ডিংয়ে 25 তলায় একটা গ্র্যান্ড পিয়ানো নিয়ে বসেছো, এবং আমি ওইটাতে কত তবলা আর কত লাগি বাজিয়েছি, তুমি শুধু তোমায় পাঠাবো রেকর্ডিং। আমি প্রথমে তবলা সরিয়ে দিয়েছি, এটা তবলা বাজবে না, লু হিল্টের বেস, মেটাল ফ্লুট, গ্র্যান্ড পিয়ানো অ্যান্ড সারিঙ্গি, আর কিচ্ছু নেই, তোমাকে পাঠাবো তুমি শুনো। সেইখানে সাউন্ডস্কেপটা হচ্ছে যে বয়ফ্রেন্ড, এখানে কিন্তু ওই কোঠে বাড়ি বাড়ি না। সাডেনলি সেড দ্যাট আই হ্যাভ নো ইন্টারেস্ট উইথ ইউ, তোমার কাছে সেটা একটা জোল্ট, যেটা কী হলো, আমি কী করেছি সাডেনলি, যে ডোন্ট ওয়ান্ট টু কিপ এনি রিলেশনশিপ উইথ ইউ ফুট। এবার চুপচাপ, এবার ও একা বাজাচ্ছে, গানটা বাজাচ্ছে, পিয়ানো বাজছে,
সারিঙ্গি বাজছে, বেস বাজছে, বন্ধুদের নিয়েও ও জ্যাম করছে, চুপচাপ বসে জানলা খুলে লেকের পাড়ে, মন খারাপ ভীষণ। সাডেনলি দ্যাট গাই নকড, কেম ইনসাইড। যাও জি যাও, জাস্ট গেট লস্ট, করো না বাতিয়া, তোমার সাথে কথাই বলবো না, গেট লস্ট। যেটা আমাকে 3বার এটা আসে, 3বার এইভাবেই কিন্তু সহজে আমি বুঝেছি। আমি বুঝছিলাম 3বার যাও জি যাও আলাদাভাবে আসে কি করে, কারণ শব্দ তো এতটুকু, ঠুমরি দাদরা কাজরি তো বড় হয় না, এক্সপ্রেশনে বড় হয়। তো বেরিয়ে চলে গেল, ও তাকালো, বেরিয়ে চলে গেল, ঠিক আছে। আমি জোজোকে এটা বলছি, জোজো কিন্তু ও তো ওর মধ্যে অভিনয় আছে, এটা আমার প্লাস পয়েন্ট ছিল যে ও প্রচণ্ড ভালো, ও তো নিজে অভিনয় করে, দ্যাট সং রিকোয়ার্ড অভিনয় মোর। তারপরে হচ্ছে আবার বেল বাজলো, 3-4 দিন পরে গান চলছে কিন্তু, আবার ঢুকলো, এবার যাও জি যাও মানে জাস্ট গেট ইনসাইড অ্যান্ড সিট দেয়ার অ্যাট দ্য কর্নার, লিসেন টু মি। ওকে, তুমি ঢোকো, ওই কোনায় বসে চুপচাপ, যেও না কিন্তু। এটা হচ্ছে সেকেন্ডটা। আচ্ছা। অ্যান্ড থার্ডটা হচ্ছে প্লিজ ডোন্ট গো। তো যাও যে যাও কারণা বাতিয়া অতটাই সফট, যাও না যাও কারণা বাতিয়া ছিল, এখন আর নেই, সো ডোন্ট গো। এই 3টে জিনিস ও তারপরে ঢুকে ওয়ান টেক ওভার, এবং সেটাই আমার মনে হয় ওর একটা গান হয়ে গেছে। আই এম শিওর। মানে এটা আমি খুব মানে গর্বের সঙ্গে বলতে পারি যে আমার কেরিয়ার গ্রাফে খুব মানে 1, 2, 3টে হয়তো হাতে গুনে এরকম গান আছে যেগুলো আমাকে মানে অন্য আইডেন্টিটি, অনেক, হ্যাঁ, অনেক ভুরু কুচকানোগুলোকে সোজা করে দিতে পারে আর কি। সেটার মধ্যে ডেফিনেটলি, এবং আমার নামকরণ হয়ে গেছিল বেগম জোজো। হ্যাঁ, ওইটা মাস্টার করে এবং যখন আমি পাঠিয়ে দিয়েছি, সারপ্রাইজ শিলু, 31st নাইট লেক ক্লাবের মতন জায়গায় সবাই ঝুম 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 বাবা, এই ওই ওয়েটিং ফর টু নাইট ফাইট, জেনিফার লোপেজের গান হয়ে যাওয়ার পরে one person came up to me and said কি সিং প্লিজ রংসারি, এবং সবাই, and that was my achievement. আমি পরে শুনেছি যে সবাই, এটা হলো গানটার জয় আর কি, আর কিছুই না। না তোমার গাওয়ার জয়। এবং সেখানে সব ক্লোজ ডান্স করছে রংসারি, সফট সফট, ওই আমার সাউন্ডস্কেপেই। ওখানে কিন্তু ওইভাবে বাজছে না, যেমন রংসারি রংসারি গোলাবি, এটা হচ্ছে অরিজিনাল বিট। টেম্পোটা ধাকে না ধাকে ধাকে না ধাকে ধাকে না ধাকে ধাদা, রংসারি গোলাবি চুনরিয়া রে মোহে মারে নজরিয়া কাটরিয়া রে মোহে, এইটা হচ্ছে, কিন্তু সেটাকে পুরো ফেলে দিয়েছি। তো সেটা একটু ঝলক হোক। रंग सारी है, रंग सारी है, रंग सारी गुलाबी चुनरिया रे, रंग सारी गुलाबी चुनरिया रे मोहे मारे नजरिया सावरिया रे मोहे मारे नजरिया सावरिया रे, रंग सारी जाओ जी जाओ, हाँ हाँ हाँ, जाओ जी जाओ करो ना बतिया, जाओ जी जाओ करो ना बतिया, ए जीवाली है, ए जीवाली है, ए जीवाली है मोरी उमरिया रे, ए जीवाली है मोरी उमरिया रे मोहे मारे नजरिया सावरिया रे मोहे मारे नजरिया सावरिया रे, रंग सारी। জিয়া, क्या बात, क्या बात, क्या আচ্ছা শিলু, আমি একটা জিনিস জানতে চাইছি, এই যে এআই নিয়ে এখন কথা হচ্ছে, এআই কি সত্যি ভয়েস চেঞ্জ করে দিয়ে ক্যারিয়ার ডুম করে দিতে পারে আর্টিস্টের? কি করে করবো, আমার তো এখনো পারেনি। না না বলছি, দেখো এআই, কারণ এখন তো মোহাম্মদ রফির গান দেখি আসছে, মানে অরিজিতের একটা গান চেঞ্জ করে মোহাম্মদ রফির গান আমার কাছে এসছে, এবং রিসেন্টলি একটা ফিল্মও আছে যেটাতে এগুলো মোহাম্মদ রফির বাড়ি থেকে রয়্যালটি দিয়ে এসছে ওর গান নেওয়ার জন্য, জানো তো? আমি একটা কথা বিশ্বাস করি, আমি এই কথাটা সত্যি, অনেকেই বলে এআই ফেআই হ্যান ত্যান নানা রকম বলছে,
একটা কম্পিউটারের সাথে মানুষের একটা পার্থক্য আছে। কম্পিউটারের সাথে একটা খুব পার্থক্য আছে যে মানুষ ভুল করতে পারে না, কম্পিউটার কিন্তু ভুল করতে যায় না। সুতরাং এই এরার ফ্যাক্টরটা যতদিন না কম্পিউটার শিখবে, ভুলতে যতদিন না পারবে ততদিন মানুষের কাজ করতে পারবে না। যতদিন না কম্পিউটার ভুল হবে, যে কম্পিউটার ইমোশনালি রিয়াক্ট করতে পারবে না তোমার। ইমোশন তো দিতে আমি পারবে না। ইমোশনটার দিকে, হ্যাঁ হ্যাঁ, এআই ইমোশনটা পারে। তুমি হঠাৎ করে কি করে ডিসিশন নেবে? তুমি তোমাকে কমান্ড দিল যে তুই করলে তুমি কতগুলো ফ্রেম পাবে। নইলে আমাদের এখানে আমরা যারা গান না, বাজনা, এআই কি আমাদের- পারবে তোমার ধরো একটা নর্মাল লাইন গাইতে, আর পরেরটাই সেটাতেই ভোকাল ফ্রাই দিয়ে গাইতে পারবে না তো? না, সে সব পারবে। ও তো ওই ইঞ্চি ইমোশনটা দিতে ইঞ্চিতে- পারবে। ইঞ্চি ইঞ্চি করে দিচ্ছে। তোমার কিরকম হচ্ছে, ধর রিভার্ব দেওয়ার সময় আমরা যেমন একটা খেলতে আচ্ছা। পেরেছি, যে এইটুকু জায়গা না এই রিভার্বটা দিবি, তারপরে না ওইটা গেল, একটা গেল, দিলে গেল, দিবি, গেল, তারপরে ওটা হ্যাঁ। দিবি। তো আমরা সেট করেছি, ওরা হয়তো করবে, এটা করবে না তারা বাট ওই করবে। ইমোশনটা কি হয়? কিন্তু হিউম্যান করে তারপরে ইমোশন ইজ নট একটা কোথাও পসিবল। গুরু মিস করবে। নইলে আমি বলছি যে আমাদের যে ডিফারেন্ট সাউন্ডের প্রতি ওটা হয়তো একটা জনরা হবে। দ্যাট কুড বি আ জনরা, যে কিছু লোক হয়তো এআই শুনবে, এআই শুনবে, এক্স্যাক্টলি। এটা তোমার মনে হচ্ছে শুনবে? হয়তো। আচ্ছা, এবার দেখো মানে এখন বাজারের যে এরকম অবস্থা, ভাবেই শুনবে। আমি একটা মিউজিক দেখতে গেলাম, আমি দেখলাম মিউজিকটা হঠাৎ সুহেনের একটা রিল আছে, সুহেন বাজাচ্ছে। আমি রিলটা দেখতে গিয়ে আমি ওইরকম ধরনের কতগুলো মিউজিকের সাজেশন পেতে পেতে আমি না চাইলেও আরো 100টা জিনিস চলে দেখে আসবে। ফেলছি, যেগুলো আমার না দেখলেও হতো, কিন্তু ফর দ্য টাইম বিং আই এম স্পেন্ডিং 30 সেকেন্ডস অন দ্যাট। না, একটা এআই যদি কিছু দেয় আমি তো শুনছি, বাট ইজ ইট রেজিস্টারিং? আমি জানি না। হোয়াট অ্যাবাউট দ্য লাইভ? লাইভটা কী হবে? লাইভ যে পারফরমেন্স যেটা আমরা করে থাকি এবং মানুষের খিদে আছে লাইভ দেখবো, হ্যাঁ, সেটাও তো দেখা যাচ্ছে বিশ্বের গ্রাফ অনুযায়ী যে আস্তে আস্তে লোকে বলে কমছে। আগে এত লাইভ শোজ হতো, এখন লাইভ শো কমছে। আগে লোক এত যেত থিয়েটারের ভেতরে গিয়ে দেখতে, এক্সপিরিয়েন্স করতো, কমছে। সবই তো কম বাড়াবাড়ি হবে। যেমন ধরে যে মিউজিক্যাল ইন্ডাস্ট্রি, আমি বিশ্বাস করি এদের যে কান্নাকাটিটা, আমি তো জবের থেকে এন্ট্রি নিয়েছি, এসে একটা কোম্পানিতে নক করেছি যে আমি কিছু গান বের করতে চাই, সেদিন থেকে ওদের যে স্টেটমেন্টটা, সেই স্টেটমেন্টটা আজ পর্যন্ত বদলায়নি যে আমাদের কাছে বাজেট নেই, পয়সা নেই এবং বাজার খারাপ। তাহলে এই মিউজিক কোম্পানিগুলো করছে কি? তারা রয়েছে কেন? ডিজিটাল বলে কাঁদছে, ডিজিটালি এসে ক্যাসেট হচ্ছে, কিচ্ছু ক্ষতি হয়নি তো ওদের। ক্ষতি যদি কারোর হয়ে থাকে, ওই সময়ের কতগুলো মিউজিশিয়ান যারা আমরা বোকা ছিলাম, যারা আমরা অতটা ইন্টেলিজেন্ট ছিলাম না, আমরা জানতাম না, অতটা স্মার্ট ছিলাম না, আমরা জানতাম না যে কিভাবে নিজেদের সম্পত্তি যেগুলো আমরা করেছি সেগুলোকে রক্ষা করতে পারবো, আমরা কেস খেয়েছি, আমরা রিচ করতে পারছি না। কিন্তু আমার গান রিচ করছে এবং গানের থেকে প্রাপ্য অর্থ যার পাওয়ার ওটা পাচ্ছে। মানে ওয়াই আর দে ইনটু বিজনেস? আমি প্রত্যেক কান্ট্রি বলছি আমার না ঘরের কেবনের মতো চলছে কেউ না, তাড়ায় না রে রেস্টুরেন্টটা ভাই। চলছে না, তো আলো বন্ধ করে দে। যারা পারেনি তারা বন্ধ করে দিয়েছে, কিন্তু যারা পারেনি তারা বন্ধ করে দিয়ে, যারা পাচ্ছে, যারা গেমটা বুঝতে পারছে, সবাই গ্লোবালি তারা মিউজিককে কি করে শেষ করবে, কি করে সম্ভব, একটা এটা একটা খুব মানুষের খুব ইম্পর্টেন্ট জায়গা। আর লাস্ট আমরা বোধহয় শেষের দিকে চলে এসেছি। আড্ডা আরো অনেক হতে পারতো, অনেক পয়েন্ট নিয়ে হতে পারতো, শেষ হবে না। ভবিষ্যতে আরো আড্ডা মারবো, নিশ্চয়ই হবে। কিছুই ধরা হলো না, অনেকগুলো পয়েন্ট। আমি খালি লাস্ট যেটা আমরা সবাই যতটুকু আমাদের কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড অফ মিউজিক ইজ লাইভ কনসার্ট, এটাই আমাদের বাঁচিয়ে রেখেছে, এটাই আমাদের বাঁচিয়ে রাখবে। এবার আমার যেটা শেষ প্রশ্ন, তারপরে একটা তোমাদের যৌথ কোনো গান যদি দিয়ে শেষ করতে পারি সেটা ভালো হয়। সেটা হচ্ছে যে তুমি কবে থেকে লাইভ করা শুরু করেছো, কোন ইয়ার থেকে অ্যাপ্রক্সিমেটলি? দেখো, আমি খুব ছোটবেলায় পাড়াতে না তোমার এই নাটক ব্যান্ড যেখান থেকে শিলাজিৎ হলে, হ্যাঁ, ব্যান্ড নিয়ে পারফর্ম করে, গান নিয়ে করতে, তো নতুন গান নিয়ে আমি একটা ছোট বাড়িতে হোলিতে বসে গান গেয়েছি এ করার জন্য। তারপরে ফার্স্ট যেটা সিরিয়াসলি মেজর বড় মেজর শো, সেটা তো বলতে গেলে এখন তোমার এপিসোডটা এপিসোড ঢুকে যাবে, ওই ছোট্ট নজরুল মঞ্চ। হ্যাঁ, আমার আগে স্বপন বোস, পরে নচিকেতা, তখন ওইটি ছিল, আমি মাঝখানে, তখন ওইটি ছিল। আমাকে কেউ চেনে না, আমাকে নামিয়ে দিচ্ছিল, আমার গিটারের স্ট্রিং ছিঁড়ে গেছিল, চিৎকার করে নামিয়ে দিচ্ছিল, না চিৎকার, ও সেখানে ঘুম পেয়েছে বাড়ি যাবে, ঘুম পেয়েছে বাড়িয়া। আমি বললাম আমার ঘুম পেয়েছে, লোকে বলেছে বাড়িয়া। তো ওরা কি করে বাড়ি যা বুঝলি, তোমাকে নামিয়ে দিচ্ছে কেন? যারা বাড়ি যা জানে, তার মানে তারা জানতো না, আমার গানের তখন আমি তো নতুন, আমার গানগুলো কেউ জানে না, আমার কি সাহস,
মানে এই গল্পটা আমি শোটা কীভাবে পেয়েছি এটা ভেরি ইন্টারেস্টিং, কিন্তু পরে কোনোদিন কোনো এপিসোডে বলবো। তো এবার আমি শোটা পেয়েছি, শোটা করতে গেছি, আমার উঠেছি, ওটার পরে আমার গিটারিস্টের স্ট্রিং, আমার সেট আপ ছিল অ্যাকস্টিক ড্রামস, লিড গিটার, বেস গিটার, কিবোর্ড, যেটা এখন সমস্ত ব্যান্ড যেটা ফলো করে। ইট ওয়াজ 1992 বলছি আমি যখন করতে গেছি, আমার অ্যালবাম বেরোয়নি, কেউ আমায় চেনে না, গানগুলো সব নতুন, এটুকু ভরসাতেই আমাকে অর্গানাইজারে নিয়েছে, পয়সা দেয়নি, যে ও গান, নতুন গান আছে, চলবে। আর স্বপন বসু নচিকেতা একটা মাঝখানে এটাকে গোজার টাইম পাবে, 5টা গান গাইব, দ্যাট ওয়াজ দ্য প্রপোজিশন। এইবারে তো থুমড়োতে শুরু করেছে, সেই স্ক্রিন শিটে ঘাবড়ে গেছি। আর নজরুল মঞ্চ, তখনকার নজরুল মঞ্চ ওয়েটি যখন, কিছু বুঝতে পারছি না। ড্রামসটা যে নিয়েছে, ড্রামসে কী কী মাইক্রোফোন দিতে হয়, কী কী করতে হয়, টেকনোলজিক্যালি আমাদের এখানে সেটা জানা নেই ভালোভাবে, কেউ অত ইউজ করতো না অ্যাকোস্টিক ড্রামস, সব বিভীষিকার মতো হয়েছিল। তখন আমি আমি যখন দেখলাম যে আমাকে ওরা বলছে নামিয়ে দেবে, তখন আমি ওদেরকে বললাম মাইক্রোফোনটা নিয়ে সবাইকে, যে দেখুন আমাকে এখানে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আমাকে 5টা গান গাইতে বলা হয়েছে, আমি 5টা গান গাইবো, আপনারা শুনুন না শুনুন, আমার হাতে লাউড স্পিকার আছে, আপনারা যত চিৎকার করুন, আমি গান গাইবো, 5টা গাইবো। হ্যাঁ, বলতে বলতে তার মধ্যে নচি ঢুকে গেছে, আবার নচি ঢুকে এবার এসে কাছে অডিয়েন্সে। এবার নচি তখন এটা করতো, অডিয়েন্সে ঢুকে তোয়ালে ফলে মাথা দিয়ে কে থাকো, নচি পচি হলো শিল্পী সে গান। নচি অনেকদিন ধরেই তোমার পেছনে লেগে আছে। না, পেছনে লাগে মজা করে, নচি এরকমই, নচি ওয়াজ আ রক স্টার প্রোগ্রাম টাইপের তখন, না তো নচি ওয়াজ, কেন স্টিল হি ইজ রক স্টার এনিওয়ে। তো এবার সেখানে তোমার ওইটা করতে গিয়ে তখন আমি নচিকে ইনক্লুড করে কথাবার্তা আনতাম বলে টোলে, আমি তখন দেখলাম খানিক বাদে, তো মাই অস্ত্র ওয়াজ দ্য অনলি অস্ত্র যেটা ছিল, ঘুম পেশে বাড়িয়া। ওরা যখন আমাকে বলছে, তখন শেষের দিকে গিয়ে আমি ওকে বলছি গানটা গাওয়ার পর, ওরা ওই ঘুম পেয়েছে বাড়িয়ে টুকু শুনতে পাচ্ছে। এবার আমি ওদেরকে বলছি যে আমার ঘুম পেয়েছে, অ্যান্ড পাবলিক ওয়াজ সো হ্যাপি টু টেল মি বাড়িয়া। তো ওরা তো ফাইনালি আমার বাড়িয়াটা, আমার গান গাইছে ওরা, অ্যান্ড শেষের পর দেখে ওকে আওয়াজ দিচ্ছে, হ্যাঁ তোর ঘুম পেয়ে বাড়িয়া, তোর ঘুম পেয়ে বাড়িয়া। না, আমার প্রশ্নটা একটু অন্যরকম ছিল, আমি ওটা এটা তো জানলাম না, ওইটা আমি জানতে চাইনি। আমি যেটা জানতে চাইছিলাম যে ওভার দি ইয়ার্স তুমি তো সাউন্ডস্কেপ তৈরি করেছো, তো তৈরি করতে গেলে একটা সেট অফ মিউজিশিয়ানস লাগে, ভালো মিউজিশিয়ানস লাগে। আমার জায়গাটা বোঝার চেষ্টা করো। সেটা ওকেও একই প্রশ্ন আমি করছি, তো ও উত্তর দেবে। তুমি একটা জিনিস তৈরি করছো, তোমার সাউন্ডস্কেপ তৈরি করছো, যাকগে যাক খাক, মাঝখানে কোনটা বাজাতে হবে, এটা বাজাবি না, দুম করে বাজাবি না, মানে একটা মার, দুটো মার, এই করছো, ওরা আদান প্রদান করছো, কর্ডটা এই হবে, ওই হবে, যেরকম একটা ব্যান্ডে একটা মিউজিক গ্রো করলো। তুমি এই জায়গায় তৈরি করলে, সেই সাউন্ডস্কেপটা যেটা তৈরি করলে অডিয়েন্সকে দিলে, অডিয়েন্স সেটা দারুণভাবে অ্যাকসেপ্ট করলো। তো সেখানে তোমার যেরকম কন্ট্রিবিউশন আছে, এই মিউজিশিয়ানসগুলো যাদের নিয়ে তুমি বললে, বিরাট কন্ট্রিবিউশন। এইবার তোমার চলার পথে এরা যেতে শুরু করলো। না, আমি বলি, এইবার সেখান থেকে আজকে তুমি যেখানে এসছো, এবার তুমি কিছুক্ষণ আগেই বললে যে তোমার ব্যান্ডটা অনেকখানি ডিসঅরিয়েন্টেড হয়েছে, যখন তার মানে কি তোমার সাউন্ডস্কেপ, যেটা নিয়ে আমার ভীষণ মানে কি বলবো, আমার গর্ব, এই সাউন্ড কলকাতা শহরে তুমি এই ধরনের একটা সাউন্ডস্কেপ করতে পেরেছো, সেটা কি বারবার এরকম আঘাত খেয়ে মানে সেটা ডিসরাপ্টেড হয়েছে, বারবার তুমি কম্প্রোমাইজড হয়েছে উইথ ইউর সাউন্ড? মানে তুমি যে ড্রামারটা, সেটা তো একটা কন্ট্রিবিউট করছে, তাকে কি একদম ইকুয়াল লেভেলের ড্রামার পাচ্ছ? গিটার প্লেয়ারটা যখন ছেড়ে দিলে, যে সোলোটা বাজাবে, সেটা তো কন্ট্রিবিউট করছে। সেই স্ট্যান্ডার্ডের কি গিটার প্লেয়ার পাচ্ছ, বেস গিটার পাচ্ছ? যেটা আমি আমার ব্যান্ডে মাঝে মাঝেই এরকম প্রবলেমে পড়েছি, বাট লাকিলি মানে আই ওয়াজ রিপ্লেসড বাই ওয়ান্ডারফুল মিউজিশিয়ানস, লাকিলি। সম্বিত তো বটেই, শুভম ইজ ওয়ান্ডারফুল, বাচ্চাটা, এবার সবাই যারা যারা আছে প্রত্যেকে দারুণ আমি পেয়েছি। সুভাষকে আমি খুব মিস করি, বিকজ সুভাষের একটা অন্য ব্যাপার ছিল, ও একদম মানে উই গ্রু আপ টুগেদার উইথ দ্য সাউন্ডস্কেপ অফ কার্মা। তো সেইটা চলে যাওয়াতে আমার খুব, মানে ও হঠাৎ আমাদের ছেড়ে চলে যাওয়াতে আমার একটা এখনও কষ্ট আছে, যে ওর দিকে তাকাতাম, ও বুঝতে পারতো এবার কী বাজাও। সেইটাতে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। এতদিন যে গিরিজা দেবীর সাথে এতদিন বাজাবার পরে আমি তাকালে, মানে এবার তুমি তোলো, মানে মত বাজাও, হাত দিয়ে এরকম করতেন জাস্টারজি, এরকম মানে খালি টেকা। এটা তো ব্যান্ডেও আছে,
তোমাদের ব্যান্ডেও তো আছে ডেফিনেটলি, এটা অ্যাফেক্টেড হয়নি তোমার জার্নিতে? এফেক্টেড হচ্ছে মানে কি, মানে এবং সেটাকে তোমরা কিভাবে সেটাকে করো? আমার যেমন এই ট্রায়াল এরার প্রসেসটা আমার খুব, আমি এনজয় করি। এটা আমার একটা পাগলামি। এবারে কি হয়, প্রতিবার এবারে যেটা হয়েছে, আই কেপ মাই ফুট ডাউন। মানে ওইটা আমি তখন বলছিলাম না যে আমি লাস্ট একটা আমি সেন্ট পলস কলেজে শো করতে যাই। শোটা যখন করতে যাচ্ছি, তারপর পাইপলাইন আছে আমাদের শোয়ের, যে এই শো ভ্যান হবে। আমি শোটা করে আমি সাডেনলি আমি একটা শো করতে গেলে সেখানকার সাউন্ডের বাজেট যে আমরা যে দিই টেক রাইডার এটা সেটাই লাখ দেড়েক টাকার খরচার একটা আজকের ডেটে এসে পড়েছে, যেটা আমরা সেই তখন নিতাম 500 টাকাতেও সাউন্ড পেতাম, ও তো তার থেকেও বোধহয় কমে সাউন্ড পেয়েছে। এখন আমাদের জন্য যদি লোককে শোনানোর জন্য ভালো কোয়ালিটির সাউন্ড সেটা যদি করতে হয়, আমাদের প্রত্যেকের শো এটা মিনিমাম এদের, তো তাতেই তো 1.5 লক্ষ টাকা খরচা হয়। একটা স্টেজ করতে, তার করতে এত টাকা খরচা। সেই খরচাটা করে আমি যে মিউজিকটা করতে যাবো, গেটিং অল দ্য টেকনিক্যাল ইনপুটস দিয়ে আমি এটা ফাঁকিবাজি করে লোক হাসানোর কাজ তো আমি করতে পারি না। সো দ্যাট ওয়াজ দ্য টাইম আই ডিসাইডেড নো, আমার না, আই এম নট এনজয়িং। আমি ম্যানেজারকে বলে দিয়েছিলাম যে আমি কোনো শো করবো না। এটা কবে, কোন ইয়ার? এই তো এই সিজনটাতে। ও আচ্ছা, এই সিজন। অন্যান্যবার কি হয়েছে শুভেন, শোয়ের চাপে আমাকে মনে করতে হচ্ছে না এই দিনকে শো আছে, তার মধ্যে ব্যান্ড তৈরি করতে হবে, তাড়াতাড়ির মধ্যে ওটা করে বললাম 25টা গান তুলতে হবে, শেষে 1.5 ঘন্টার জন্য 12টার লিস্ট করে দিল। 12টার লিস্ট করে 12টা দিয়ে 1.5 ঘন্টা হয়ে গেল। তারপর ওই 12টাতে স্টিক করে দিয়ে গোটা সিজন 12টা এটা হতো। যেন আই কেট মাই, আমি বলছি আমি করবো না। ম্যানেজ চলবে কি, আমি যেমনভাবে চলেছে, যেমনভাবে চলে তেমনিভাবে চলেছে। আমি অ্যাভেলেবেল না হতে পারতাম তো, যে কোনো কারণে অসুস্থ হতে পারতাম, অন্য কাজ থাকতে পারতো, এটা করতে পারতো। এবার যারা বাজাতে আসবে তাদেরকে আই গেভ দেম 2 months টাইম, যে 2 মাস আই এম নট গোয়িং টু ডিস্টার্ব ইউ, ইউ আর নট গোয়িং টু ডিস্টার্ব মি। তোমরা তোমার গান বাজনা যা যা আমার আছে ওরিয়েন্টেশনটা করো, শোনো, কাম আপ উইথ ইউর আইডিয়াস, রিহার্স করো, টানা করো। আচ্ছা, কোয়ালিটিটা কিসে পেয়েছি শুনেন বলে দিই, সেটা হচ্ছে আমার কাছে খুব, এটা অনেক ব্যান্ডে আমি শুনি যে মানে লেভেল অফ মিউজিশিয়ানশিপ যেটা বলে সেটা ইজ গোয়িং ডাউন লাইক এনিথিং। আমাকে অনেক বন্ধু বান্ধবী বলেছে যে এখানে কিন্তু সেরকম ভালো মিউজিশিয়ান পাচ্ছি না 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 না, এটা ভুল আমাদের, না এটা ভুল কথা, এটা ভুল কথা। আমার এখানে ট্যালেন্টেড ছেলের অভাব নেই, ট্যালেন্টেড মিউজিশিয়ান, এটা গ্রুমিংয়ের একটু অসুবিধা। সবাই তো নিজেকে সবসময় সেলফ গ্রুপটা ঠিক মতো করতে পারে না। ট্যালেন্টেড মিউজিশিয়ানস করে নিতে হবে, ট্যালেন্ট প্রচুর আছে, প্রচুর। নেক্সট জেন ইজ, এবং নেক্সট জেন মিউজিক অনেক মানে দারুণ বেটার আমাদের থেকে, মানে আমি তো ফিল করি। আমার ওরা ওর সঙ্গে সঙ্গে টেকনোলজিটাও শিখছে, ফলে ওরা আরো 1 ধাপ 2 ধাপ এগিয়ে আছে, সেটাই কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে কি, না কিন্তু চলছে, হাত চলছে, তো সেটা ইম্পর্টেন্ট, হাত চলছে ইম্পর্টেন্ট। যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে মনে হয় যে তুমি একটা জিনিসের জন্য সময় ইনভেস্ট করবে কি করবে না। তুমি একটা ভালো মিউজিশিয়ান, যেমন ধরো আমি তোমাকে বলছি, আই নো ইউ আর এ গ্রেট মিউজিশিয়ান, আই ডোন্ট হ্যাভ এনি ডাউট অ্যাবাউট ইট, ওকে। এবার আমার একটা গান যদি বাজাতে হয়, আমরা যদি দুইজনে মিলে কোলাবোরেট করি, হ্যাঁ, তাহলে আমাকে তোমার বাজনার সঙ্গে, তোমাকে আমার গানের সঙ্গে বসে প্রথমে সময় দিতে হবে। হ্যাঁ, এবার সেই সময়টার সময় তুমি আমি নিশ্চয়ই চিন্তা করবো না শোটা কবে আছে তবে বসবো না। সো ওই মেন্টালিটিটা আমার, যেটা আমি পেয়েছি এখন এই ব্যান্ডের মধ্যে পেয়েছি, যার জন্য এবার আমি জানি এদেরকে আমি অ্যাসিড টেস্টে ফেলে আমি তো করবো, আমি 4 5 6 7 7 8টা ট্যালেন্টকে দাঁড় করিয়ে সামনে বুকে ঠেলে দিয়ে গায়ক তৈরি করেছি। পশ্চিমবঙ্গের কোনো গায়ক বলতে পারবে না আর একটা গায়ককে ঠেলে বলে চাই তুই গায়ক হ, মঞ্চন নে তুই। হ্যাঁ, জানে লোকে, ওগুলো জানে গায়ক। আমি বলছি এটা বললে কিছু হবে না, মানে আমার কিছু হবে না, আমারও কিছু হবে না, তো এটা না বলার মেবি তার খারাপ লাগতে পারে যে সে হয়তো ভাববে কি আমি না, বাট আই এম টকিং অ্যাবাউট ইজ, যেমন ধরো আমি তোমাকে বলছি কিভাবে আমি এ করি। এখন আমার টিমের যে 2জন ব্যান্ড মেম্বার আছে, এই 2টো ছেলে ভোকালিস্ট ছিল, বহুদিন ধরে আমার সঙ্গে ভোকাল আছে। আমি যখন একটু গিটার নিয়ে গান গাই একা, তাছাড়াও আমার ব্যান্ডের আমার 2জন ভোকালিস্ট আছে, হ্যাঁ, ছেলে 2টো। প্রথমে 2টো ছেলে 2টো মেয়ে ছিল, তো আমার দেখলাম যে ইরেগুলারিটি হয়ে যাচ্ছে, ওরা টাইম রাখতে পারছে না। ছেলে 2টো রেগুলার, একটি ছেলে কৃষ্ণনগর থেকে আসে, সেও এসে এটা করে, ভোকালিস্ট। আমি ওদেরকে কীভাবে গ্রো করলাম, আমি ওদেরকে কাজ করতে আমি 2জনকে গিটার ধরিয়ে দিলাম, এমনি তো গিটার বাজাস, গিটারটাও বাজা, আমার সাথে গিটারটা অ্যাকম্পানি করতে হয় বলে এমন একটা শো করলাম। ওই সময়টা প্রবুদ্ধর কাছে প্রায় ওয়ার্কশপের মতো বানাতে শুরু করলাম। প্রবুদ্ধ আমার গানগুলোর মাধ্যমে ওদেরকে শেখালো, ওরা বিল্ড আপ করলো। এবার এইটা করতে এখন যেটা করেছি, আমি একজনকে কিবোর্ডিস্ট বলেছি যে দেখ, ভোকাল শুধু না, তোকে কিবোর্ডটাও বাজাতে হবে, কিবোর্ডটা শেখ, সময় দিচ্ছি আমি।
এইটা তুই খুব কিবোর্ডটা শেখ, important। তাহলে তুই বিকাম মিউজিশিয়ান, কন্ট্রিবিউট করবি, পয়সাও বেশি ইনকাম করতে পারবি। আর একটা ছেলেকে গিটার ধরিয়েছি, ইলেকট্রিক গিটার, প্লাস আমার যারা মিউজিশিয়ান আছে, তাহলে আমার ব্যান্ডটা আরও রিচ হওয়ার চান্স হয়ে গেল। যখন তখন 4টে ভোকালিস্ট পাবো, যখন তখন 4টে অ্যাকোস্টিক গিটারিস্ট পাবো, অনেক অপশনস বেড়ে না গেল। এটা একটা খুব ভালো এবার এদেরকে আমি গ্রো করছি এইভাবে। লার্নিং লেসন ফর যারা ব্যান্ড করতে চাও। শিলুর এই কথাটা শোনো, যে কিভাবে একটা ব্যান্ড মিউজিক্যালি আপগ্রেডেড হয়, এটা একটা দারুণ প্রসেস শিলু শেয়ার করলো। তোমার ক্ষেত্রে কি এরকম এই জিনিসটাই? দেখো, আমার যে গান বাজনাটা করে আমি বড় হয়েছি, মূলত বলিউড, সেইটাতে ডেফিনেটলি একটা যেরকম একদম শুরুতে 2-3টে ব্যান্ড ছিল যাদের সঙ্গে আমি পারফর্ম করতাম। তার পরবর্তী সময় যখন আমার নিজের ব্যান্ড হলো, পুরো ব্যাপারটাই তো মা দেখতো। তখন তো আমি অনেকটাই ছোট, আমাকে অতটা মাথা ঘামাতে হতো না। পরবর্তী সময় যখন আমি বাবলুর সঙ্গে যখন আমার বিয়ে হলো, বাবলু নিজে দায়িত্ব নিল এবং ও যেহেতু নিজে কিবোর্ডিস্ট ছিল, বাকিদেরকে ও সামলাতো। এখন যখন বাবলু নেই, তখন আমাকে অনেকটা মাথা ঘামাতে হয়। মানে ধরো, আমি কোনো পার্টিকুলার কোনো গানকে অন্যরকমভাবে প্রেজেন্ট করতে চাইছি, একদম তথাকথিত যেরকম মিউজিক আছে ওটার বাইরে কিছু চাইছি, সেইটার জন্য তো পুশ করতে হয়। এবং আমার এখনকার যে ব্যান্ড মেম্বার্সরা আছে, তারা সবাই খুব ইয়াং, মানে তারা তাও আমার সঙ্গে খুব টাইট। আমি তাও আমার সঙ্গে, আমি বলছি তোমার 10 বছর হয়ে গেল বাজাচ্ছে। আমার এখন বয়স অ্যাভারেজ কত বলতো? এই ব্যান্ডটার, গোটা ব্যান্ডটার বয়স হচ্ছে অ্যাভারেজ বয়স আমাকে ছাড়া, আমাকে ধরলে তো বেড়ে যাবে, 22। বাহ, ওয়ান্ডারফুল। ইনফ্যাক্ট আমার ব্যান্ডে একমাত্র যে আমার রিদম গিটারিস্ট, সে হলো সব থেকে পুরনো, সে প্রায় 25 বছর বাজাচ্ছে আমার সঙ্গে। আর আমার এই বছর আমার 44th year of my singing career. ও মাই গড, কোথায় আছি আমরা? জন্ম থেকেই আরম্ভ আরে করে। কত বলছি তো, কোথায় আছি আমরা? আমরা কেউ কিচ্ছু জানি না, একটা জিনিস চলতে থাকবে, চলতে চলতে আমরা ফেড আউট করে বিটটা আমি একটু শুরু করে দিই। তুই এটার সঙ্গে ঝিনটিও গাইতে পারিস। ভোকালটা গ্রুপ তুই আর আমি নিয়ে আগে তুরুরুতু 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 এবারে এমন একটা গান শোনাই যাতে নেই মগজের খাবার। তুরুরুতু তুরুরুতু এই গান শোনা মানে মিছে মিনিট 5 কাবার। তুরুরুতু তুরুরুতু এমন একটা গান শোনাই যাতে নেই মগজের খাবার। এই গান শোনা মানে মিছে মিনিট 5 কাবার। এতে নেই কুলিন কাপড়, নেই গম্ভীর দর্শন, খবর কোনের রাজনীতি বা দর্শন। আগুন চলবে তোমার মন, তবু এ গান তুমি শুনলে ওরা কেন যে চলছে। चला जाता हूँ किसी की धुन में, भटकते दिल के फसाने लिए, मिलन की मस्ती भरी आंखों में वो सपने हजारों लिए चला जाता हूँ। এ গানে নেই মধ্যবিত্তের হতাশার দাওয়ায়, কি সুরসে রান্না করে কাকে যে খাওয়ায়। এ গানে নেই মধ্যবিত্তের হতাশার দাওয়ায়, কি সুরসে রান্না করে কাকে যে খাওয়ায়। হালকা এখন সস্তা ভীষণ থাকবে না চিরকাল, হালকা এখন সস্তা ভীষণ থাকবে না চিরকাল। এ গানে নেই ডিলান কিংবা কালিদাসের কঙ্কাল, কে থাকে কে না থাকে, কে থাকে কে না থাকে, কে লাগে কে না থাকে, কে থাকে কে না থাকে, কে থাকে কে না থাকে বেঁচে থাকুক অন্য গান, কে থাকে না থাকে বেঁচে থাকুক অন্য গান। আর এই গান থাকছে না দেখতে আপনারা থাকছেন। জয় গুরু, জয় গুরু। থ্যাংক ইউ সো মাচ শিলু, থ্যাংক ইউ জোজো। আমাদের পর্ব এখানেই শেষ হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এনজয় গুরু। শান্তি বর্ষিত হোক। হ্যালো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। আমি শুভেন চট্টোপাধ্যায় বলছি। প্রথমেই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা এত লোক আমার নতুন যে পডকাস্ট চ্যানেল
ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ শুভেন দেখেছেন, দেখছেন এবং আশা করি দেখবেনও। প্রায় 2 লক্ষের বেশি লোক অলরেডি এটা দেখে ফেলেছে এবং সেটা খালি সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার জন্য। থ্যাংক ইউ এগেন, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আরেকটা দারুণ খবর, সেটা হচ্ছে আগামী অগস্ট 16 স্যাটারডেতে কলকাতার নজরুল মঞ্চে একটা হিস্টোরিক ইভেন্ট হতে চলেছে। হিস্টোরিক, আমার জীবনে হিস্টোরিক, কেননা কিছু আমার প্রিয় বন্ধুবান্ধব, ভাই বোন, এক্সেলেন্ট সিঙ্গার্স, অ্যামেজিং মিউজিশিয়ানস, তারা সব জড়ো হচ্ছে আমাকে সঙ্গে নিয়ে। আমার ফিউশন ওয়ার্ল্ড মিউজিকের যে জার্নি 40 বছর, সেটা তারা সেলিব্রেট করবে। আর এই পুরো প্রোগ্রামটা প্ল্যান করছে আলগাস ইভেন্টস, দেবাশিস, আমার প্রিয় ভাই। টিকিটস অলরেডি বেরিয়ে গেছে বুক মাই শোতে, আপনারা সবাই টিকিট সংগ্রহ করুন, কেননা অলরেডি 50% টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তো টিকিটের লিঙ্ক এর সাথে পাবেন, আমার ভিডিওর সাথে পাবেন। কিপ শেয়ারিং, কিপ লাভিং, স্প্রেড গুড মিউজিক। জয় হোক।